আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ আজকের দেখা যাচ্ছে। আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করব, প্রজেক্টটা বেশি বড় না আবার বেশি ছোটও না। হ্যাঁ, প্রজেক্টটা মাল্টিপারপাস প্রজেক্ট। নরমালি যে ধরনের ড্যাশবোর্ড গুলো হয় এগুলো সাধারণত এক পেজের ড্যাশবোর্ড হয়, বাট আমাদের পেজটা মাল্টিপল পেজের ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে আপনারা সবকিছু শিখবেন। যদিও বা এই প্রজেক্টটা আমি যেটা ইন্ট্রোডিউস করছি, এখানে যেটা আছে এর থেকে বেশি করানো হবে, এই প্রজেক্টে আরো কাজ করানো হবে। আমি চেষ্টা করবো আরো করানোর। তো এই প্রজেক্টের কি ফিচার আছে, এই যে এই ফিচারটা দেখতেছেন না, এখান থেকে ধরে এখানে, এটা হলো যে ফোরকাস্টিং। মানে এতদূর পর্যন্ত আমাদের ডেটা আছে। হ্যাঁ, এরপরে যে বিষয়টা, এটা হলো কি আমাদের, এটা আমাদের কি, এটা আমাদের ফোরকাস্টিং করছে যে আমাদের প্রফিট হবে কিনা লস হবে। ঠিক আছে, এদিকে দেখতে পাচ্ছেন না, ওইখানে ফোরকাস্ট 1 লেখা আছে না, ফেব্রুয়ারি 2023 লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ফোরকাস্ট 1 লেখা আছে। তো এই ফোরকাস্ট 1 মানে দাদা হলো কথা এখানে একটু কেটে ফোরকাস্টিং কেটে আসছে। করতেছি। ঠিক আছে, তো বলা হয় কি, এগুলোকে বলা হয় কেপিআই। ঠিক আছে, কেপিআই ফুল ফর্ম কে পারবে কি বলেন? পারফরম্যান্স ইন্ডিকেটর, কেপিআই ফুল ফর্ম কি? কি পারফরম্যান্স ইন্ডিকেটর। জি, এটার কাজটা কি বলেন তো দেখি, এটার কাজটা এই পারফরম্যান্স ইন্ডিকেটরের। একটা লোকের কাজের প্রসেসটা কত দূর, কত পার্সেন্ট আর্ন করতে পারলো, সেটা একটা স্ট্যান্ডার্ড সেট করা। টাইমলাইন। স্ট্যান্ডার্ড সেট করার জন্য উনি ভুল বলছেন। ঠিক আছে, আসমিন ভাই যেটা বলছে এটা ঠিক আছে, যে টিল নাও পর্যন্ত আমার কি হচ্ছে, এটা ওভারহেড, ওভারঅল হেডটা দেখা। ঠিক আছে, মানে কি সবকিছু মিলে আমার কি হচ্ছে, ওভারঅল হেডটা দেখা। তো এটাই হলো যে কি পারফরমেন্স। এবং এখানে সাধারণত নরমালি নরমালি এই অন্য কোনো কিছু থাকে না, এখানে শুধুমাত্র কোর পয়েন্ট গুলো থাকে। ঠিক আছে, যেগুলো দিয়ে পুরো একটা বিজনেস কে মেজার করা যায়, ওই ধরনের পয়েন্ট গুলো এখানে থাকে। ঠিক আছে, তো আমাদের এখানে টুল টিপস ইনক্লুড করবো। এই যে এটার উপর ধরলে দেখেন যে এটার ইতিহাস দেখায়, তাই না? অর্ডার ট্রেন্ড, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট সব দেখাচ্ছে, তাই না আমাদের? তো এই ধরনের টুল টিপস কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তারপরে টপ 10 প্রোডাক্ট আছে এইখানে। আমরা যদি কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে জানতে চাই, সে ধরেন যে ওয়াটার বোতলের কি হিস্টোরি, এটা যদি আমরা দেখতে চাই, রাইট ক্লিক করে এই যে ডিল থ্রুতে যাব, প্রোডাক্ট ডিটেলস, এখানে যাব, এই স্পেসিফিক প্রোডাক্টের উপর যা যা ইতিহাস আসে সব দেখাবে আমাদেরকে। ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে যা যা আছে। তো এটা আমরা চেঞ্জ করতে পারবো, বাটন ওয়াইজ চেঞ্জ করতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাই না? আমরা এই জিনিসগুলো দেখতে পারবো এখানে। তো এটা হলো যে প্রোডাক্ট ওয়াইজ। তো আমরা এখানে কি কি টুল টিপস, ড্রিল থ্রু, ফোরকাস্টিং এই জিনিসগুলো দেখবো। তারপরে গোল বেসিস মান্থলি রেভিনিউ যে কি কেপিএ আছে, যে লাস্ট মান্থে 90 লাখ টাকা সেলস করছে, এই বছর আমার কি ওই 90 লাখ টাকাটা মিট করতেছে কি করতেছে না, বা এই বছর বা এই মাসে আমি টিল নাও কতটুকু পর্যন্ত আমি সেল করছি, ওইটা কি ওইটার সাথে ওই গোলের উপর সামঞ্জস্য করে কি আমার সেল হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো এখানে দেখবো। এগুলো অনেকটা গোল বেস কেপিআই আর কি। ঠিক আছে, তারপরে এই যে প্রোডাক্ট ডিটেলস পেজটা তো অলরেডি আপনারা ভিজিট করছেন। আমরা গুগল ম্যাপ দেখব। গুগল ম্যাপে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো সম্পর্কে দেখব। এখন ড্রিল আপ যদি করি আমরা আরো ভিতরে ঢুকতে পারবো। ঠিক আছে, ড্রিল আপ যদি করে আরো ভিতরে ঢুকে আমরা ভিতরের পরিবেশটা কি কি এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। কাস্টমার ডিটেলস, এখানে টপ 10 থেকে টপ 50 কাস্টমার থেকে শুরু করে এই সবার এই আমরা ইনফরমেশন দেখতে পারবো। এটা শুধুমাত্র কাস্টমারের উপর বেসিস করে ডিটেলসটা। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিস আমাদের যে জিনিসগুলো আমরা এখানে দেখবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটাকে বলা হয় কোহোর্ট পারফরমেন্স। ঠিক আছে, নাম শুনছেন কিনা জানি না। কোহোর্ট পারফরমেন্স, যেখানে অ্যাকচুয়ালি কি আপনার বিজনেসটা যে সময় থেকে শুরু হয়েছে
ওই সময় থেকে এখনকার সময় পর্যন্ত নিউ কাস্টমার কারা এটা ফাইন্ড আউট করা, ওল্ড কাস্টমার কারা এটা ফাইন্ড আউট করা, এবং অ্যাক্টিভ কাস্টমার কারা এই জিনিসগুলো ফাইন্ড আউট করা। ঠিক আছে, তো এই ধরনের কোহর্ট পারফরমেন্স আমি ট্রাই করবো আপনাদেরকে করানোর। ঠিক আছে, তো এখানে আমাদের চ্যাট জিপিটির মতো কিছু আমাদের আস্ক কোয়েশ্চন অ্যাবাউট ইউর ডাটা এই ধরনের কিছু কাজও আমরা করব। ঠিক আছে, তো এই ধরনের কাজ করা আছে আর কি। আর এই সাইডে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আমাদের বাটন। ঠিক আছে, এই যে আমি যদি এই ফিল্টারে ক্লিক করি, আমার এই যে এই জিনিসগুলো আসতেছে, আমি এটার উপর বেস করে আমার ডাটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এই যে ডাটাগুলো চেঞ্জ হয়ে গেল, তারপর আমার যেরকম আছে এটার উপর আবার ডাটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি যদি অস্ট্রেলিয়া দিই, অস্ট্রেলিয়া, কানাডা দিলে কানাডা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তারপরে আবার এখানে গেট ব্যাক করলে এটা পিছনে চলে যাচ্ছে। তারপর একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে সুইচ করা যায় এই জিনিসগুলো আমরা দেখবো। ক্লিয়ার? আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এটা কাজ করতেছে না, এটা মনে হয় ইয়া হয়ে গেছে, এটা মনে হয় লাগাই নাই মনে হয় কাজে। আচ্ছা, সমস্যা নাই। আহ তো আজকের আমরা এই জিনিসটা ডিজাইন করব। আহ এটা একটা খুবই কি বলবো, খুবই বেসিক একটা ডিজাইন। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে আরো সুন্দরভাবে আরো বিউটিফুল ওয়েতে ডিজাইনটা করতে পারবেন। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে এটা আমার এটা আমার মনের কথা, এবং তার সাথেও আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে গ্রাফ ভিজুয়ালাইজেশন এমন হওয়া উচিত যেটা একজন হিউম্যান বা একজন কাস্টমার যেন ওইটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, শুধুমাত্র ডিজাইনটা যেন সুন্দর করতে হবে ওই বেসিসে যেন আমরা না করে থাকি। ঠিক আছে, না হলে কি আমরা ডিজাইনার হয়ে যেতাম, তাই না? উই আর দি বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, so we are the professionals who perform these types of intelligence works so that business can grow and business can estimate, and as well as business can daily basis perform। ঠিক আছে, তো এজ এ প্রফেশনাল হিসেবে আপনি যখন একটা কি বলে বিজনেস ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, আপনার মাথায় অলওয়েজ এটা রাখতে হবে যে আমি যে গ্রাফ গুলো বানাবো এই গ্রাফ গুলো যেন দেখতে যেন ভিজুয়ালি যেন অ্যাপিলিং হয়, এজ ওয়েল এজ যেন এগুলো যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়। ইটস নট লাইক দ্যাট আমি, অনেকে আছে না অনেক ডিজাইন করে, আমি আপনাদেরকে দেখাই পাওয়ার বিআই অ্যাপ্লিকেশনে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর, বাট ওইগুলো আন্ডারস্ট্যান্ডেবল না। ঠিক আছে, এই যে এটার কথাই ধরেন, এটা কিন্তু দেখতে এই যে এই সাইডে যে নিচের দিকে যে ম্যাপটা করছে, এই বার চার্টটা করছে, হ্যাঁ, এটা দেখতে খুব একটা বেশি মানে ইউজ টু না আর কি, মানে এটা দেখতে খুব একটা বেশি ভালো না। তারপর আরেকটা আছে এই যে এইটা না, এই যে এটা, এই যে এখানে দেখেন এই চার্ট গুলো। ঠিক আছে, এই চার্ট গুলো আরেকটু মানে ফোকাসড লেভেলের চার্ট হওয়া উচিত। ঠিক আছে, যেটা আসলে মানুষ বুঝতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা তো আসলে আমি আপনি বুঝতে পারবো, বাট এজ এ নন টেকনিক্যাল পারসন বা এজ এ মানে কি বলবো যে বাইরের যে আসে নন এক্সপার্টিস পারসন সে কিভাবে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে নিবে, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে। এই যে নিচে দেখেন অগাস্ট সেপ্টেম্বরে এই যে এই জিনিসগুলো দিচ্ছে, ঠিক আছে, এগুলো ক্লিয়ার না আর কি। হ্যাঁ, তো এই ধরনের ডিজাইন যেন আমরা না করি, আমরা যেন শুধুমাত্র যে কি বলবো যে আমার ডিজাইন করতে হবে সেজন্য ডিজাইন করি এরকম কিছু না। ঠিক আছে, এই যে এই জিনিসটা, এটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগলেও ইটস নট সুইটেবল ফর দি বিজনেস। ঠিক আছে, এটা বিজনেসের জন্য সুইটেবল না। ঠিক আছে, বিজনেসের জন্য সুইটেবল হলো যে এইটা এটার ভিতরে দেখেন যে এই জিনিসটা দেখতে খারাপ না, বাট এটা বার চার্টের মাধ্যমে না করে অন্যভাবে করা যেত এটা। ঠিক আছে, তো এই জায়গায় এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে,
তো মানুষের কথা চিন্তা করে আমরা ডিজাইন গুলো করব, মানুষ যেন বুঝতে পারে। ডিজাইন অ্যাপিলিং ডিজাইন যে করতে হবে এরকমই কোনো বিষয় নাই, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডিজাইন অ্যাপিলিং ডিজাইন, ঠিক আছে, আমাদের চেষ্টা থাকবে এটা। বাট ওই চেষ্টাটা যেন মানে অতিরিক্ত যেন আমাদের নেগেটিভ যেন না হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা যেন ফলো করি। একটা জিনিস কি যে আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনছি একটা জিনিস, একটা কথা আছে না, সিম্পল বাট গর্জিয়াস, এ ধরনের একটা বিষয় আছে না। তো আপনারা অলওয়েজ আপনার চেষ্টা করবেন ওই ধরনের কিছু করার, বাট এর থেকে ভালো কিছু করতে পারলে এটা ভালো, ঠিক আছে, আমি খারাপ কিছু বলবো না। ওকে, আমরা তাহলে আসি একটু আহ এটাকে অন্যদিকে সরাই। আচ্ছা, আমাদের এই রিপোর্ট লেআউটটা, এই যে এইটা আমরা যদি কোনো কিছু ঠিক না করে এটার উপরে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারি, হ্যাঁ। এখানে প্রথমে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ডেটা ভিজুয়াল। ডেটা ভিজুয়াল সেকশনের ভিতরে আরো 3টা সেকশন আছে, ঠিক আছে। এই যে এই ডেটা ভিজুয়াল সেকশনের ভিতরে আরো 3টা সেকশন আছে, সে ধরেন যে আমি একটা গ্রাফ আমি এখানে নিয়ে আসলাম, দেখেন অটোমেটিক্যালি 3টা হয়ে গেছে, ঠিক আছে। এই ধরনের একটা কি আমাদের এই এটা হলো যে ডাটা ফরম্যাট করা, ডাটা এখানে বসানো। আরেকটা কি এটার উপর ফরম্যাট করা, ভিজুয়ালাইজেশনের উপরে ফরম্যাট করা। আরেকটা অনেকগুলোতে থাকে অনেকগুলোতে থাকে না, ফার্দার অ্যানালাইসিসের যে বিষয়টা, ঠিক আছে। আমাদের এইখানে আমি স্পেশালি এই রিপোর্ট লেআউটটা চাইলে আপনারা এটা কম বেশিও করতে পারবেন। তো এটা কিভাবে করে, ক্যানভাস সেটিং এ যাবেন, এই যে এইটা টাইপ কত দিয়ে আছে, 16:9 দিয়ে আছে, হ্যাঁ। তো এটা কিন্তু চাইলে আপনারা কি কাস্টম করে আপনারা এটা এডিট করতে পারবেন, ঠিক আছে। আর এটা দেখেন টপে রাখবেন নাকি মিডলে রাখবেন, এই যে সাইজটা এটা আপনারা নিজেরাই কিন্তু চুজ করতে পারবেন, টপে নাকি মিডলে এই জিনিসটা। তারপরে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন কালার দেওয়া আছে, সে হোয়াইট, সেজন্য হোয়াইট আছে। এটা অন্য কালার হলে অন্য কালার হয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে যে ইয়াটা আছে যে এই যে ব্রাউজ, আপনি এখানে ক্যাম্পাসের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অন্য ডিজাইন ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমার এখানে কি ডিজাইন আছে দেখি তো। আমার এখানে ওই ধরনের ডিজাইন নাই। অন্য আপনি চাইলে এখানে অন্য ডিজাইন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর কালারও চেঞ্জ করে আপনি ইয়ে করতে পারবেন। কালারটা কেন জানি হচ্ছে না, দেখি। ট্রান্সপারেন্সি মনে হয় কমাই দিলে হয়ে যাওয়ার কথা, এই যে বুঝতে পারছেন, কালারটা এইভাবে ডিজাইন গুলো করতে পারবেন। ওকে, তারপরে ওয়ালপেপার আছে, ওয়ালপেপার আপনি দিতে পারেন, ওয়ালপেপার যদি দিতে চান। ফিল্টার পেন এগুলো তো খুব একটা বেশি এখানে কাজে লাগে না। আর পেজ ইনফরমেশন, পেজের নাম আর কি, পেজের নাম এখান থেকে না, এখান থেকে পরিবর্তন করা যায় ডিরেক্টলি, আমরা এখান থেকে পরিবর্তন করব। আচ্ছা, রিপোর্ট লেআউটে মাল্টিপল পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এই যে এভাবে আমি মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবো। পেজের নাম আমি দিতে পারবো, সেই ধরেন যে এটার নাম দিলাম এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ঠিক আছে, আমি এভাবে নাম দিতে পারবো। এখন আমরা আসি যে আমরা সেম ডিজাইনই করব, যে সিম্পল রাখার জন্য চেষ্টা করব আমি, কারণ একটা কোর্সের ভিতরে আমি এই ডিজাইনে বেশি টাইম টাইম ওয়েস্ট করতে চাই না। বাট এই সেম প্রজেক্টটাই আপনারা নিজেরা নিজেদের মতো করে ডিজাইন করে নিবেন। বাট ডিজাইনটা কিন্তু এখানে মেইন ফ্যাক্ট না, ঠিক আছে। মেইন ফ্যাক্টটা হলো যে আপনারা কতটুকু বুঝে বুঝে করতেছেন ওই জিনিসগুলো, ভিতরের প্রত্যেকটা অ্যাকশন, ঠিক আছে। ডিজাইন তো আপনি পরবর্তীতে নিজেও শিখে করতে পারবেন, ঠিক আছে, বাট অ্যাকশন গুলো যদি আপনি না বুঝেন আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো একটু কঠিন হয়ে যেতে পারে ডিজাইন অ্যাকশন গুলো যদি না বুঝেন। তো পাওয়ার বিআই যতটা সোজা ততটা কঠিনও, ঠিক আছে। আপনি যদি এটাকে একেবারে মানে প্যাশনেটলি যদি না নেন আর কি, বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা তাহলে আসি। ওকে, আচ্ছা, আমরা আজকে ডিজাইন নিয়ে খুব একটা বেশি কাজ করব কিনা বলতে পারতেছি না।
বাট আমরা ইয়া নিয়ে কাজ করব, ডেক্স অপারেশন নিয়ে কাজ করব। লাস্ট টাইম আমরা টেবিল ভিউতে কাজ করছিলাম, যে যতগুলো টেবিল আছে ওই টেবিল গুলো দেখছিলাম, তাই না? এই যে টেবিল গুলা। তারপরে আমরা মডেল ভিউতে গিয়ে আমরা কি করেছিলাম, যে মডেলিং করেছি, তাই না? প্রত্যেকটা আমরা মডেলিং করছি। আজকের আমরা ডেক্সটা দেখবো। ডেক্স এর ফুল ফর্ম কি, কেউ কি বলতে পারবেন? ডেক্স এর ফুল ফর্ম, হোয়াট ইজ ডেক্স? দাদা এটা সম্ভবত ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, খুব সম্ভবত, আমি শিওর না, এরকমই মনে পড়তেছে। হ্যাঁ ঠিকই অনেকটা আছে, উদাহরণ আছে। ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশনস, রাইট। জি। রাইট, এটাই রাইট। আচ্ছা, কোন ডেক্স নিয়ে যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন ডেক্স রিলেটেড, ডেক্সটা যে নিয়ে যে কাজ করবেন ওইটার জন্য আপনি আশপাশে যে টেবিলগুলো আছে টেবিলগুলো খুলে রাখা, ঠিক আছে? কারণ এই টেবিলগুলো নিয়ে তো আপনি কাজ করতে হবে না। ডেস্ক গুলো আমরা সাধারণত এই ভিতরেও করা যায়, প্রত্যেকটা টেবিলের ভিতরেও পারফর্ম করা যায়, বাট আমরা এটাকে আলাদাভাবে করে রাখি, ঠিক আছে? যেন আমরা যেন কি কি ডেস্ক নিয়ে কাজ করছি এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে পারি, নতুন একটা মেজারমেন্ট নিতে পারি। এগুলো এক একটা কি, এগুলো এক একটা টেবিল, এই টেবিলের ভিতরে এগুলো এক একটা টেবিলের ভিতরে আমাদের ইনপুট, তাই না? আমরা সেম ভাবে আমরা একটা নতুন একটা টেবিল নিতে পারি এখান থেকে, ইনসার্টে ট্রান্সফর্ম ডেটা, এন্টার ডাটায় যায়, এন্টার ডাটায় আমি এখানে সে টেবিলের নাম দিলাম মেজার্স, ঠিক আছে? মেজার্স লোড দিলাম। একটু ওয়েট করি, কোথায় এটা আসার তো কথা। এটা দাদা একদম প্রথমে আসবে, যেটা আন্ডারস্কোর দিছেন। হ্যাঁ প্রথমে এই যে চলে আসছে, হ্যাঁ আমার মেজাজটা চলে আসছে এই জায়গায়। আবার অনেকে আবার পাকনামি করে এই কলাম ওয়ানটা কিন্তু কেটে দেয় ডিরেক্টলি, এটা কেটে দিলে কিন্তু এটা আবার চলে যাবে, বুঝতে পারছেন? কারণ কোনো কলাম, কোনো একটা টেবিলের ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে কি ওই টেবিলটা এক্সিস্ট করবে? এক্সিস্ট করবে না তো, তাই না? তো আপাতত এটা কাটার দরকার নাই, আপাতত এটা যেরকম আছে এরকমই রাখবেন। রাইট ক্লিক করব, নিউ মেজারে যাব, ঠিক আছে? নিউ মেজার, নিউ মেজারে আমরা অ্যাকচুয়ালি ডেক্স এর কাজগুলো করি, ঠিক আছে? নিউ মেজার, সে আমি এখন যদি ডেক্স নিয়ে কি কাজ করা যায়, টোটাল নাম্বার অফ প্রোডাক্ট যদি আমি দেখতে চাই তাহলে কি আমি দেখতে পারবো না? আর সে ধরেন যে টোটাল কাস্টমার যদি দেখতে চাই তাহলে তো দেখতে পারবো না আমি এই জিনিসটা। কাস্টমার লুকআপ থেকে কাস্টমার কি দিয়ে আমি বের করতে পারবো না এটা, কাস্টমার ইয়াটা, এই কি বলে টোটাল কাস্টমারটা। হ্যাঁ তো আমি যদি কিন্তু এটা করি তাহলে এটা তো দাদা স্কোর কার্ড দিয়েও দেখা যায়। স্কোর কার্ড দিয়ে দেখা যায়, কিন্তু ওই এই টোটাল কাস্টমারটা আমার পরবর্তীতে লাগবে। আচ্ছা, পরবর্তীতে যদি আমার কোথাও লাগে তাহলে কি আমি ওই স্কোর কার্ডটাকে কল করতে পারবো? কল করতে পারবো না না। না 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 না। আমাকে এই মেজারটা সেজন্যই রেডি করতে হবে, যেন কল করার জন্য, বুঝতে পারছেন? সেজন্য ডেক্সের ইম্পর্টেন্স এখানে, বুঝতে পারছেন? হুম, এই ইকুয়াল সাইনের আগে আমাকে কি, তাহলে আমি সে ধরেন যে টোটাল কাস্টমারটা আমি বসাই দিয়ে এই জায়গায়, টোটাল কাস্টমার। এখন টোটাল কাস্টমার তো আমার টোটাল কাস্টমার ঠিক আছে, বাট টোটাল কাস্টমারের ভিতরে টোটাল কাস্টমার ডুজ বাইস প্রোডাক্ট, এটা কি আপনি করবেন নাকি ওভারঅল টোটাল কাস্টমার কোনটা এটা আপনি বাছাই করবেন? এটা আপনার উপর, ঠিক আছে? এখন আপনি কি করবেন বলেন তো দেখি, আমাকে বলেন। যে এই যে এখানে অনেকে বিজনেস প্রফেশনালের আছে আমি জানি, ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি বিজনেস প্রফেশনালের। তো আপনাদের এটা জানার যে আপনার কাছে সে ধরেন যে 10 জন কাস্টমার আপনার আপনার কোম্পানিতে ভিজিট করতে আসছে এবং তারা রেজিস্ট্রেশন করছে, বাট মাত্র 3 জনই কিনছে, তাহলে আপনার কাস্টমার কারা? ওই 3 জন কিনা কাস্টমার নাকি ওই 10 জন কাস্টমার? 10 জন। 10 জন। কেন 10 জন কাস্টমার?
ওরা তো 10 কিনবে জন না। কাস্টমার আপনার আপনার স্টলে আসছে, তার দোকানে ঢুকছিল আজকে সারাদিনে, এই কারণে হ্যাঁ, টোটাল কাস্টমার কাউন্ট করবো আমি। আচ্ছা, বাট এখন আরেকটা বিষয় আছে, যে সে ধরেন যে আপনার এই যে কাস্টমার লুকআপে আপনার সেম কাস্টমার যদি 2 বার 3 বার আসে, তাহলে ও কি একজন কাস্টমার হবে নাকি যতবার আসবে ততবার কাস্টমার হবে সে? এখন যদি এক এক সময় এক এক রকম ইনভয়েস হয়, তাহলে যদি ইনভয়েস যদি দেই কাস্টমারকে, না না না, ইনভয়েসটা কি হবে? ইনভয়েসটা কার থ্রুতে হবে? আপনার কাস্টমার। আপনার এখানে তো যেমন স্টার থেকে যদি আমি কোনো কিছু কিনি, হ্যাঁ, আমার ফোন নাম্বার কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে কিন্তু ইনভয়েস নাম্বারটা পরে আসতেছে, তাই না? আগে কি হ্যাঁ, কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন ফোন করে নিচ্ছে, নম্বরটা আসবে। তাহলে কি তাতে কাস্টমার কিন্তু এখানে একজনই। এখানে তো কাস্টমার দুই প্রকারের হচ্ছে, একটা হচ্ছে ইউনিক কাস্টমার, একটা হচ্ছে রিপিট কাস্টমার। একজন বারবার কিনতেছে আর একজন হচ্ছে যে নতুন আসতেছে, দুটার অ্যানালিটিক্স কিন্তু ডিফারেন্ট হয়। উম, না, অ্যানালিটিক্স ডিফাইন্ড হবে না। নতুন যে আসতেছে তাকেও কিন্তু আমি এক কাতারে ফেলাইতে পারি, সে ইউনিক। আর যে 3 বার 4 বার কিনতেছে তাকেও তো আমি ইউনিক করতে পারি, তাই না? ইউনিক করলে তো একজন কাস্টমারই হয়ে গেল, তাই না? সেম ক্যাটাগরিতে তো নিয়ে আসতে পারতেছি তাদেরকে, তাই না? তো ইউনিক যদি করি, তাহলে ইউনিক কিভাবে করব? কাউন্ট যদি করি, নাম্বার অফ কাস্টমার যদি কাউন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? ডিস্টিংক্ট ইউজ করতে হবে না? হ্যাঁ, ডিস্টিং করতে ডিস্টিংক্ট, হবে, ইউনিক হলে ডিস্টিং হবে। হ্যাঁ। এখন যদি আমি কাউন্ট করি, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ডিস্টিংক্ট কাউন্ট ইউজ করতে হবে না? আমি এখানে ডিস্টিংক্ট কাউন্ট ফাংশন ইউজ করব, ঠিক আছে? দেখবেন আমি যদি লিখি, দেখেন যে আমার এখানে ডিস্টিংক্ট কাউন্ট দেখাবে। ডিস্টিংক্ট বানান ভুল না হলে দেখাবে, এই যে দেখেন ডিস্টিংক্ট কাউন্ট, ঠিক আছে? আমি এখন এই যে আমি এভাবে এরো সাইন দিয়ে এগুলো উপরে নিচে করতে পারতেছি, ঠিক আছে? সে ধরেন যে এটার উপর সিলেক্ট করলাম, আমাদের কিবোর্ডের যে ট্যাব আছে না, ট্যাবের উপর ক্লিক করলে কিন্তু এটা পুরোটা নিয়ে নিচ্ছে, আমাকে কিন্তু পুরোটা লিখতে হচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এখন এখানে বলতেছে যে কোনটা নিতে চাচ্ছেন, এখান থেকে কোন লুকআপে আপনার ওই ভ্যালুটা আছে, আপনার কাস্টমার কোন লুকআপে আছে? কাস্টমার লুকআপে আছে, তাই না? হুম, আমি তো নাম্বার অফ কাস্টমার নিয়ে আমি চিন্তা করতেছি, তাহলে আমি কাস্টমার লুকআপকে এই জায়গায় লিখবো। কাস্টমার লুকআপ, সে অটোমেটিক্যালি খুঁজে বের করছে কাস্টমার লুকআপ, এবং কাস্টমার লুকআপের কোনটা নিব? কাস্টমার কিটাই তো নিব, তাই না? হ্যাঁ শুধু শুধু উপরে টেবিলটাকে তো কল করব না। তো আমি কাস্টমার কিটাকে কল করবো, সেজন্য এটার উপর ট্যাব ক্লিক করলাম, জাস্ট সিম্পল এটা দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। যদি কোনো এরর না থাকে, তাহলে এটা ঠিক হয়ে গেল, কোনো এরর দিবে না, ঠিক আছে? টোটাল কাস্টমার চলে আসলো। ক্লিয়ার বিষয়টা? এখন আমি ধরেন যে আহ, আমি বের করলাম কি টোটাল কাস্টমার ডিস্টিং কাউন্ট দিয়ে। আমি যদি এখন বের করতে চাই যে টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, আমি শুধুমাত্র এখন ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি যে শুধুমাত্র ওই কাস্টমারদেরকে আমি ফাইন্ড আউট করতে চাই যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে। টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, তাহলে এটা কোন টেবিল থেকে নিব? এটা কি এই কাস্টমার লুকআপ থেকে নিব নাকি সেলস টেবিল থেকে নিব? বলেন তো দেখি। আমরা সেলস টেবিল থেকে নিব। এখন এই যে সেলস টেবিলে কি কাস্টমার কি আছে? নাই। না। এখন নাই, সেজন্য একটা ঝামেলা হয়ে গেল। ওই যে আমরা চোখ বন্ধ করে দিছিলাম, মনে আছে কিনা? হুম হুম হুম, তো আমরা এখন কি চোখটা খুলে দিয়ে আসতে হবে না? হ্যাঁ দাদা। তো আমরা এখন চোখটা দাদা আমার খুলে একটা দিয়ে আসি প্রশ্ন একটু। আছে, আমি যদি এই চোখটা না বন্ধ করি, আমি যখন ভিজুয়ালাইজ করব, তখন তো ওই কলাম গুলো না দিলেই তো তার আমার চোখ বন্ধ করা লাগতেছে না। বুঝি না, আরেকবার বলেন, ক্লিয়ার করে বলেন। মানে মানে আমি যখন ধরেন কোনো বার গ্রাফ নিলাম, বার গ্রাফে আমি যদি ওই টেবিলটা ওখানে নাই দেই অপশনটা, তাহলে তো আমার চোখ বন্ধ করা লাগতেছে না। সঠিক চোখ লাগতেছে তো? বন্ধটা চোখ বন্ধটা সাধারণত আমরা করি এই কারণে যে অনেক বড় টেবিল, আমরা তো এখানে হুম, মাত্র আমরা দেখতেছি 7-8টা টেবিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে টেবিল কিন্তু 30টা 32টা 40টা থাকে। এখন আচ্ছা কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি মনে রাখাটা কিন্তু খুব টাফ আসলে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। এখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, ওই জায়গায় সে ভুল জায়গা থেকে আপনি যদি কোনো একটা কিটাকে যদি নিয়ে আসেন,
হুম দেন যে জায়গায় প্রাইমারি কিকে কল করতে হবে ওই জায়গায় আপনি ফরেন কিকে কল করে নিয়ে আসলেন, আর ফরেন কির জায়গায় প্রাইমারি কিকে কল করে হুম ডাটা কিন্তু আপনার ভুল আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ডাটা কিন্তু ভুল আসবে, এটা আপনি বুঝতেই পারবেন না গুণাক্ষরেও। আচ্ছা ঠিক আচ্ছা আছে, গুণাক্ষরেও আপনি বুঝতে পারবেন না যে ডাটা আপনার ভুল আসছে কিনা। ঠিক আছে, এই যে দেখেন কাস্টমার কিটা আমি কি এখান থেকে যদি নিতাম কাস্টমার লুকআপ থেকে, হ্যাঁ আপনি হ্যাঁ কি হ্যাঁ বুঝতে পারতেন? বুঝতে পারতেন না, তাই না? কিন্তু সেলস ডাটা দিয়ে কেন নিচ্ছে? কারণ সেলস ডাটাই শুধুমাত্র ওই কাস্টমাররাই থাকবে যারা হুম কিনছে, আর ওই কাস্টমার লুকআপ টেবিলে কারা থাকবে? যারা কিনে নাই তারাও কিন্তু ওইখানে থাকবে। হুম হুম বুঝতে পারছেন? একজন প্রোডাক্ট কেনার জন্য সে তো অনলাইনে রেজিস্ট্রেশনও করতে পারে, রেজিস্ট্রেশন করাবো প্রোডাক্ট নাও কিনতে পারে, তাই না? বিষয়টা ক্লিয়ার। হুম। সেজন্যই চোখ বন্ধ করে রাখাটা ভালো, যখন প্রয়োজন পড়বে আমরা চোখটা খুলে দিলাম, বাট আমরা তো জানি যে আসলে কখন কোনটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা রিয়েল লাইফে আমরা যখন কাজ করছি, হ্যাঁ, প্রচুর প্রচুর ভুলগুলো করছে, ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি যে আমরা টোটাল কাস্টমার ডুস প্রোডাক্ট বাই আমি এর নিচে যে সেলস ডাটায় কাস্টমার কি টাইপ করছে। এখন তাহলে আমি কল করব কাকে? সেলস ডাটাকে কল করব। এখন এটা কিভাবে কল করব? ডিস্টিং কাউন্ট দিয়ে, বুঝতে পারছেন? এখানেও ডিস্টিং কাউন্ট ইউজ করতে হবে। কেন ডিস্টিং কাউন্ট? এইখানে সেলস ডাটায় কাস্টমার কি আমার মাল্টিপল কাস্টমার কি থাকতে পারে, কারণ কি এটা কিন্তু সেলস ডাটার কোনো প্রাইমারি কি না, এটা হলো যে কাস্টমার লুকআপ টেবিলেরই একটা প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে এখানে যুক্ত আছে। তাহলে ফরেন কি তো আমার মাল্টিপল হইতে পারে, তাই না? একজন কাস্টমার যতবার কিনবে, যতগুলো প্রোডাক্ট কিনবে, ততগুলো প্রোডাক্টের এগেনস্টে আমার কি নাম্বার অফ রো বাড়বে, তাই না? তো নাম্বার অফ কাস্টমারের লিস্টও বাড়বে, সেম কাস্টমারে আমার 4-5টা লিস্ট থাকতে পারে। তো সেই জন্য আমাকে ডিস্টিং কাউন্ট ইউজ করতে হবে এই জায়গায় বেশি। তো এখন আমি এই জায়গায় সেলস ডাটাকে নিয়ে আসবো। এখন আমার প্রশ্ন হইলো যে বিজনেসটাকে মেজার করার জন্য টোটাল কাস্টমার ডুস প্রোডাক্ট বাইটা বেশি ইম্পর্টেন্ট নাকি টোটাল কাস্টমারটা বেশি ইম্পর্টেন্ট, বলেন তো দেখি। টোটাল কাস্টমার ডোজ প্রোডাক্ট বাইটা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটা ভ্যালু আমাদেরকে মিনস করে আমার প্রফিট। কাস্টমার কতটা আমাকে প্রফিট নিয়ে আসতেছে, কতটা হ্যাঁ রেভিনিউ নিয়ে আসতেছে, এবং কতজন কাস্টমার কিনতেছে। ঠিক আছে, এইটা আমাকে মেজার করতেছে। তো এটা কিন্তু এই জায়গায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি সেম ভাবে আমরা যদি টোটাল অর্ডারটা বের করি, টোটাল নাম্বার অফ অর্ডার যেটা, তাহলে কি করব আমরা, বলেন তো দেখি। টোটাল অর্ডার, টোটাল অর্ডারস ইকুয়াল টু কি হবে? ডিস্টিং কাউন্ট হবে, তাই না? কেন হুম ডিস্টিং কাউন্ট হবে? কারণ একজন যখন প্রোডাক্ট কিনে, সে আমি একটা স্বপ্ন দোকানে গেছি, ওইখানে আমি স্প্রাইট কিনবো, আবার মোজো কিনলাম, আরেকটা কি কিনলাম, আরেকটা ধরেন যে সয়াবিন তেলের বোতল কিনলাম। আমার কিন্তু 3টা রো ক্রিয়েট হবে আমার নামে। প্রথমটা কিসের জন্য? 7 আপের জন্য, পরেরটা কিসের জন্য? মোজো এর জন্য, থার্ড নাম্বারটা কিসের জন্য? সয়াবিন তেলের জন্য। বাট অর্ডার নাম্বার কয়টা হবে? একটাই অর্ডার নাম্বার হবে 3টা রোতেই। বুঝতে পারছেন? আমি যখন কাউন্ট করব, সে আমাকে কিন্তু 3টা ধরে কাউন্ট করবে। আর যদি ডিস্ট্রিক্ট কাউন্ট দিই তাহলে কিন্তু একটা ধরবে ওইগুলাকে। ক্লিয়ার বিষয়টা? কেন আমরা এখানে ডিস্ট্রিক্ট কাউন্ট ইউজ করতেছি? তো আমরা যে জায়গায় টোটাল অর্ডারসটা দেখতেছি এটা ফেয়ার কাউন্ট করার জন্য আমাদেরকে ডিস্ট্রিক্ট কাউন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা তাহলে টোটাল অর্ডার ডিস্ট্রিক্ট কাউন্ট কি করব? ওই থেকে টোটাল নাম্বার অফ অর্ডারটা বের করব আমরা সেলস ডাটা থেকে, নাকি সেলস ডাটাই তো অর্ডার নাম্বারটা আছে, এই যে অর্ডার নাম্বারটা না, এটাই। তাহলে আমরা সেলস ডাটায় যাব, সেলস ডাটায় অর্ডার নাম্বার, সিম্পল বিষয়গুলা। ঠিক আছে, তো দাদা ওখানে তো আমি অর্ডার একটু কোয়ান্টিটি বিগিনিং, ছিল, ওখানে তো অর্ডার কোয়ান্টিটিও ছিল। আমি তো টোটাল অর্ডারস এবং টোটাল কোয়ান্টিটির ভিতরে তো পার্থক্য ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখনো এটা তো বুঝলেন না ভাই। এটা কি আমি ভাই কি ওই যে বলবো? ও যে প্রতিবার আলাদা আলাদা করে সে একদিন এসে 3বার ভিজিট করতেছে, তাইলে 3বার অর্ডার কাউন্ট হবে, এর মধ্যে প্রোডাক্ট সে 10টা কিনুক অথবা 20টা কিনুক, তাই তো? সেটা হ্যাঁ, হবে। আচ্ছা
না 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 না, আপনি আমার বিষয়টা বুঝেন না, একটু বিষয়টা বুঝেন। সে ধরেন যে আজমিন ভাই হলেন যে, এটা হলো যে আজমিন ভাই, ঠিক আছে, এটা হলেন যে আজমিন ভাই গেছেন হলো যে স্বপ্নে বাজার, আজমিন ভাই গেছেন হলো যে কোথায়, স্বপ্নে বাজার করতে গেছেন, ঠিক আছে। তো স্বপ্নে উনি বাজার করতে গেছেন কয়টায়, 9টার দিকে বাজার করতে গেছেন, 9টার দিকে, তাই না? এখন 9টার দিকে যে বাজার করছেন, ওনার অর্ডার নাম্বারটা ওনার কাস্টমার নাম্বার হলো কত, 02, ঠিক আছে, ওনার কাস্টমার নাম্বার হলো 02, ঠিক আছে। এখন 02 কাস্টমার আজমিন ভাই অর্ডার, সে বাজার করলো কি কি, সে ধরেন যে উনি কি কি বাজার করলো, সে ধরেন যে উনি এক হালি ডিম নিল, যেটা হলো কি এক হালি ডিম কয়টা, 12টা ডিম নিল, ঠিক আছে, 12টা ডিম, 12টা ডিম নিল। এখন এই 12টা ডিম ধরেন যে 100 টাকা, ঠিক আছে। তারপর আর কি কি নিল, সে ধরেন যে তারপরে নিল যে সে ধরেন যে শ্যাম্পু নিল, ঠিক আছে, শ্যাম্পু নিল, শ্যাম্পু নিল ধরেন যে 100 টাকা। তাহলে সে একই মানে সে তখন কি তার কম্পিউটারাইজে তার কি অর্ডার নাম্বার একসাথে তো একটা বাজারে ঝোলাতেই তো ঢুকাবে, তাই না, একটা বাজারের ব্যাগে তো ঢুকাই দিবে এটা। তাহলে তার জন্য কি আলাদা আলাদা অর্ডার নাম্বার ক্রিয়েট করবে, ক্রিয়েট করবে না, তার জন্য কিন্তু একটাই অর্ডার নাম্বার একটাই দিবে, order সে number। একটাই। 001 001, ঠিক আছে, 001 001 001। এইটা বুঝছি ভাইয়া। এখন ধরেন সে 9টার সময় গেল, সে রাত্র 11টার সময় আবার গেল, 10টার দিকে গেল, 10টা দিয়ে গেল, তখন আরেকটা অর্ডার নাম্বার হবে। 10টার দিকে যদি যায়, তখন কি পুরাতন অর্ডার নাম্বারটা দিবে, তাকে কি মনে রাখবে যে এই মানুষটা না, আবার 9টার দিকে আসছে, সেম অর্ডার নাম্বারটাই তার দিয়ে দিই, ওই জিনিসটা তো আর না, সে করবে না, তাই এইটাই, না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটাই তখন বলছিলাম। কি সে ধরেন যে 2 নাম্বার কাস্টমার, তার এর মাঝখানে এই 9টা থেকে 10টার মাঝখানে ধরেন যে আরো 10জন কাস্টমার আইসা কিনা নিয়ে গেছে গায়ে, তখন তার অর্ডার নাম্বারটা ধরেন যে 11 হয়ে গেল, 011 হয়ে গেল। এখন সে ধরেন যে এখন ধরেন যে অন্য কোনো প্রোডাক্ট কিনলো, ঠিক আছে, তারপরে আবার অন্য কোনো প্রোডাক্ট কিনলো, তাই না? এখন এইখানে আমরা যে বিষয়টা চিন্তা করতেছি, এটা হলো যে নাম্বার অফ কাস্টমার কতজন এখানে যারা কি করছে, যারা প্রোডাক্ট বাই করছে, এখানে কিন্তু নাম্বার অফ কাস্টমার কতজন ধরবে, একজনই ধরবে ডিস্টিংক্ট কাউন্ট করলে, তাই না? এখন যদি নাম্বার অফ অর্ডার যদি ধরি, তাহলে এখানে নাম্বার অফ অর্ডার কয়টা ধরবে বলেন তো দেখি। নাম্বার অফ অর্ডার 2টা ধরবে। নাম্বার অফ অর্ডার 2টা ধরবে, বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? দুইটা। নাম্বার অফ অর্ডার 2টা ধরবে। এখন কোয়ান্টিটি যদি আমি সে ধরেন যে এখানে কোয়ান্টিটি এইখানে হলেন যে 12টা ডিম কিনলো, এখানে শ্যাম্পু নিল একটা, এখানে ধরেন যে সে নিল এখানে ধরেন যে এইবার 2টা, ক্লিয়ার। এখানে নিল 3টা। তাহলে এখানে যদি আমি যদি নাম্বার অফ কোয়ান্টিটি যদি চিন্তা করি, তো এটাকে সাম করব নাকি কাউন্ট করব? ডেফিনেটলি সাম যদি করি তখন তো এই জিনিসগুলো যোগ হবে, তাই না? হ্যাঁ, ওটা অন্য বিষয়। ওটা অন্য বিষয়। হ্যাঁ, নাম্বার অফ অর্ডার যেটা, ওইটার সাথে নাম্বার অফ কোয়ান্টিটির কিন্তু অনেক পার্থক্য, ঠিক আছে, ওটা অন্য বিষয়। নাম্বার অফ অর্ডার মানে হলো যে আমার এখানে টোটাল কয়টা অর্ডার পড়লো, ঠিক আছে, টোটাল কয়টা অর্ডার কনফার্ম হইলো, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি। তাহলে আমরা এখন আসি, এখন যে জিনিসটা করতেছি এটা কিন্তু এই যে ডিস্টিংক্ট কাউন্ট করে সেলস অর্ডার নাম্বারটা আমরা ক্লিক করলাম, এটা এন্টার দিছি। এখন আমরা যদি টোটাল প্রফিটটা দেখি, টোটাল প্রফিটের সূত্র কি বলেন, কেউ কি বলতে পারেন প্রফিটের সূত্র কি? প্রফিট ইকুয়াল টু কি? টোটাল কস্ট মাইনাস টোটাল সেলস। Revenue minus total cost. রেভিনিউ ও যে ম্যাডাম বললো, ওই ম্যাডামের কথা সত্যি। Recently after my course. না, রেভিনিউ যেটা ওইটাই কিন্তু আবার টোটাল সেলস, আবার যে টোটাল সেলস সঠিক, ঠিক আছে, টোটাল সেলস আর টোটাল রেভিনিউ কিন্তু একই।
বুঝতে পারছেন? জি তাহলে টোটাল প্রফিট কি? টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট অথবা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখন আমি যদি টোটাল প্রফিটটা বের করতে যাই, আমাকে তাহলে কি বের করতে হবে? আগে আগে বের করতে হবে টোটাল রেভিনিউ, তাই না? তাহলে সবার আগে আমরা কি রেভিনিউ বের করবো তাহলে, ঠিক আছে? আমরা তাহলে আসি টোটাল রেভিনিউ বের করতে, নিউ মেজারে যাই, টোটাল রেভিনিউ। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, কথা বলতে পারতেছি না, বুঝতে পারছেন? সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। সাতটা থেকে ক্লাস করাইতেছি তো, তো মানে আজকের মানে একটু বেশি প্রেসার হয়ে গেছে। আবার মাঝখানে একটা ব্রেক পাইছিলাম, ওই ব্রেকে আবার একটার পর একটা ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনাদের ক্লাসরুমে দেখছেন, নোটিফিকেশন পাইছেন হয়তোবা। তো এই আর কি। আচ্ছা, টোটাল রেভিনিউ তাহলে আমাদেরকে কি করতে হবে? টোটাল রেভিনিউ ভাইয়া আপনি কি আপনার টিমে একাই, মানে কোনো টেকনিক্যাল টিম নাই? টিমে আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমার এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করে আর কি, যে সে আমাদের ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্ট এজ এ ভলান্টিয়ার হিসেবে তারা কাজ করে। তারা তখনই কাজ করে যখন আমাদের চলে, যে আমাদের যখন এই কোর্স অফার চলে আর কি, হ্যাঁ, কোর্সটা যখন শুরু হয় তখন ওরা আমাদের এখানে জয়েন করে এজ এ অপারেশনাল ম্যানেজমেন্ট গুলো কি, এই জিনিসগুলো ওরা শেখার চেষ্টা করে আর কি, হ্যাঁ, যে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো শিখে এখান থেকে। এটা হলো যে 15 দিনের জন্য নেওয়া হয় বা 20 দিনের জন্য নেওয়া হয় ভলান্টিয়ার হিসেবে। আর আমাদের যদি প্রফিট ভালো হয় তাহলে আমরা তাদেরকে একটা রেভিনিউ দিই আর কি। আর প্রফিট যদি আমাদের ভালো না হয় তাহলে তো এটা যেহেতু আমাদের তাদের সাথে কন্ট্যাক্টে নাই, সেহেতু আমরা তাদের সাথে রেভিনিউ শেয়ার করি না আর কি, এই ধরনেরই আর কি। তো এখন তো আর চলতেছে না, এখন আমাকে সবকিছু মেনটেন করতে হচ্ছে। তো এই আর কি। আবার ওই যে আমি আর একটা ক্রাইজোটেকের সাথে আমার একটা চুক্তি আছে, তো ওদের এখানে আমি ক্লাস নিই, তো ওদের এখানেও ক্লাস নিতে হচ্ছে। তো তারপরে তাছাড়াও আবার ওদের এখানে আবার একটা মেসিভ আকারে একটা কোর্স লঞ্চ হবে আর কি, হ্যাঁ, ডাটা সায়েন্সের। ওইখানে আবার আমি কোর্স নিব। তো একটু প্রেশার যাচ্ছে আর কি। তো এই আর কি চলতেছে। আচ্ছা, আমরা ব্যাক করি আমাদের টোটাল রেভিনিউ এর সূত্র কি কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ দি কি বলে, হোয়াট ইজ দি ল অফ টোটাল রেভিনিউ বা ফর্মুলা অফ টোটাল রেভিনিউ? কেউ কি বলতে পারবেন টোটাল রেভিনিউর ফর্মুলা কি? রেভিনিউ কিভাবে আসে? আমি আপনাদেরকে বললাম, আচ্ছা আমি আপনাদেরকে যে বললাম টোটাল সেলস যেটা ওইটাই কিন্তু রেভিনিউ, আবার রেভিনিউ যেটা ওইটাই কিন্তু সেলস। তাহলে টোটাল সেলসটা কিভাবে আসে? সেলসটা তখনই আসে যখন একজন কাস্টমার কি কিনতে যায়, কোন একটা প্রোডাক্ট কিনতে যায়। এখন সে ধরেন যে একটা ডিম কিনতে গেল, মানে একটা ডিম না, সে 1 ডজন ডিম কিনতে গেল। ওই যে আসমিন ভাই 1 ডজন ডিম কিনতে গেল, তাহলে 1 ডজন ডিম কিনছে। 1 ডজন ডিম, একটা ডিমের দাম কত? সে ধরেন যে একটা ডিমের দাম যদি 100 টাকা হয়, ইউনিট প্রাইস। একটা ডিমের দাম যদি 100 টাকা হয়, তাহলে 12টা ডিমের দাম কি 1200 টাকা। তাহলে আমার 1200 টাকা যেটা, ওইটা কিন্তু আমার টোটাল রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউ যেটা, এটা সূত্রটা কি হবে তাহলে? কোয়ান্টিটি বলেন। ইনটু ইউনিট প্রাইস। কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস তো না, প্রোডাক্ট প্রাইস। কোয়ান্টিটি সোল্ড ইনটু হ্যাঁ প্রাইস। হ্যাঁ, ইউনিট প্রাইসও ঠিক আছে, একই কথা। প্রোডাক্ট প্রাইস বলাটাই একটু যুক্তি। ইউনিট প্রাইস মানে টু নিশ প্রোডাক্টের মতো হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? কারণ আপনি এখানে তো মাল্টিপল প্রোডাক্ট না, আপনি ইউনিট হিসেবে ধরে নিতে পারবেন না, আপনি প্রোডাক্ট প্রাইস ধরবেন। প্রোডাক্ট প্রাইসটা একটু এখানে কি ভ্যাট যোগ হবে কিনা? ব্যাটটা পরবর্তীতে যোগ হবে, ওইটা আরো এবিটটার কথা আছে। এবিটটা আন বিফোর, ওই ধরনের একটা এবিটটা নামটা শুনছেন না? আন বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এই ধরনের একটা বিষয় আছে না? ওই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে ওইটার জন্য নতুন একটা কলাম অ্যাড হবে, বুঝতে পারছেন? নরমালি রেভিনিউতে কিন্তু ওই জিনিসটা অ্যাড হয় না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। বাট যদি এটা অ্যাডও হয়, পরে কিন্তু এবিটটা দিয়ে ক্যালকুলেট করা হয়, বুঝতে পারছেন? এবিটটার সূত্র কি? এবিটটা আমি এখানে পড়াচ্ছি না, তারপরেও যেহেতু আপনারা বলে ফেলছেন, এখন যদি না পড়ায় না বুঝাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো এবিটটা হলো যে আন বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। সে এখন বর্তমানে ট্যাক্স চলতেছে 15%, তাই না? আপনারা জানেন কিনা জানি না, এখন 15% ট্যাক্স চলতেছে। তো 15%-এর ভিতরে মেইনলি হলো যে প্রোডাক্টের সাথে 5% ট্যাক্স যোগ থাকে। আর ডেলিভারির সময় এটা হলো যে কি 6.3 বছর
ব্যাটটা 10% যেটা কাস্টমারকে দিতে হয়। হ্যাঁ বুঝতে পারছেন? 6.3 মূসক ইউজ করে যতদূর জানি আমি। না এখন নতুন হয়েছে এই যে জানুয়ারির 9 তারিখ থেকে 15% ব্যাট এন্ড ট্যাক্স ইনক্লুড করা হয়েছে এখন, ঠিক আছে? তো প্রোডাক্ট একটা জিনিস একটু মাথায় রাখেন আপনারা, এই ধরনের যখন আসে ব্যাট এন্ড ট্যাক্স দুটা কিন্তু সেপারেট, বাট মার্সলি আমাদের প্রোডাক্ট গুলো দেওয়া হয়, ঠিক আছে? আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন ওই প্রোডাক্টে কিন্তু 5% ট্যাক্স কিন্তু ইনক্লুড করা থাকে সে এখনকার রুলস অনুযায়ী, ঠিক আছে? আর 10%টা কি আপনাকে দিতে হয়। সে ধরুন যে আপনি রেস্টুরেন্টে যদি খাইতে যান ওইখানেও যদি 15% ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে ওই যে সে ধরেন যে রেস্টুরেন্টে কি আপনি ধরেন চাউমিন খাইলেন, চাউমিনটার দাম যদি 100 টাকা হয় এটার সাথে 5% ট্যাক্স অ্যাড হবে। তো 5% ট্যাক্স অ্যাড হয়ে যেটা হবে ওইটাকে তারা এজ এ টোটাল প্রাইস হিসেবে দেখায়। আর যখন আপনি যখন বের হয়ে যাবেন ওই যে বিলটা দিতে যাবেন, বিলের সাথে যেটা দেখাবে এটা হলো যে 10%। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? তো আপনি যখন আর্ন বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট যখন চেক করবেন এবিটটা, তাহলে আপনার এবিটটা কি হবে ওই ট্যাক্স এবং ব্যাট যেটা 15% ওইটা থেকে আপনার টোটাল যে রেভিনিউ থেকে ওই 15%টা বাদ দিয়ে যেটা থাকবে ওইটা আপনার অর্ধেক EBIT, প্রফিট। হ্যাঁ ওইটা আপনার এবিটটা। ডেবিট আর ওই এবিটটাই আপনার অ্যাকচুয়ালি কি আপনার টোটাল রেভিনিউ থেকে বেশি ইম্পর্টেন্ট যখন আপনার এখানে ট্যাক্সের কথা আসবে, ঠিক আছে? রেভিনিউ তখনই আমার রেভিনিউটা আমার ঠিক আছে, এটা আমার রেভিনিউ আমি বুঝতে পারছি, বাট রেভিনিউটা দিয়ে কিন্তু বোঝা যায় না যে আমার কিরকম প্রফিট হচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে কিছু বিজনেসের দিক আছে আমি আপনাদেরকে বলি, এই জিনিসগুলো নিয়ে আমি খুব খুব মানে স্ট্রাগল করছি, কারণ আমি তো টেকনিক্যাল এক্সপার্ট, আমি হলাম যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি তো বিজনেসের এক্সপার্ট না। তো আমি যখন এই বিষয়গুলো নিয়ে খুব কাজ করছি আমার উপর দিয়ে মানে ঝড় যাচ্ছিল, অ্যাকাউন্টিং এত কঠিন লাগতো আমার, পরবর্তীতে আস্তে আস্তে যখন কনসেপ্ট গুলো বুঝতে পারছি তখন অনেক সোজা লাগতেছে। তো আজকের একটু এই জিনিসগুলো একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? হয়তোবা আমি এখানে ইমপ্লিমেন্ট করতেছি না, বাট ভবিষ্যতে এই জিনিসগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? ইভেন আপনি সফটওয়্যার ডেভেলপ করেন বা যাই ডেভেলপ করেন এই জিনিসগুলো লাগে। ইভেন আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার রেডি করতেছি না, এই যে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যারে প্রভিডেন্ট ফান্ড ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে? তারপরে আমরা এই যে লোন ডিসবার্সমেন্ট ইমপ্লিমেন্ট করতেছি আমাদের ইউনিভার্সিটিতে, বুঝতে পারছেন? তো আমাদের উপর যে যে কতটা ঝড় যাচ্ছে এটা আপনারা কল্পনা করে দেখেন কি অবস্থা। আমার উপর তো তা একটু কম যায়, কারণ আমি তো যেহেতু সিনিয়র হয়ে গেছি আমাকে খুব একটা বেশি কাজ করতে হয় না। যারা জুনিয়র লেভেলে আছে তাদের উপর দিয়ে তো মানে পাকা রোলার কোস্টার যায়, বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু আপনার একটু কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন তাহলে। নর্মালি রেভিনিউ মানে কি আমার আয়, কিন্তু এখন ওই আয়টা কিন্তু আমার মেজার করে না প্রফিটটা কি। তো প্রফিট এবং আয় রেভিনিউ কিন্তু আলাদা সূত্র, তাই না? তো রেভিনিউটা কখন আসে? রেভিনিউ এই কি বলে প্রফিটটা কখন আসে? প্রফিটটা আসে হলো যে রেভিনিউ মাইনাস কি টোটাল কস্ট। টোটাল কস্টের ভিতরে কি আসে? টোটাল কস্টের ভিতরে কিন্তু আমার ওই যে ব্যাট এন্ড ট্যাক্স থেকে শুরু করে সব কিছু এখানে যুক্ত থাকে আমার ওই ম্যাটেরিয়ালস এর, বুঝতে পারছেন? তো যখন আমি রেভিনিউ যেটা আয় করছি ওইখান থেকে যখন টোটাল কস্টটা বিয়োগ দিবে তখন যেটা থাকবে ওইটা আমার অ্যাকচুয়াল প্রফিট। রেভিনিউটাই যে আমার প্রফিট এটা কোনো ইয়া নাই। নর্মালি আমরা যারা এখানে সাধারণ মানুষ আছি আমরা অ্যাকাউন্টিং পড়া সত্ত্বেও বা আমরা অন্যান্য ইয়া করা সত্ত্বেও আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা মনে করি যে সে তো 10 লাখ টাকা আয় করছে, কিন্তু তার 10 লাখ টাকা আয়ের ভিতরে তার যে কতটুকু প্রফিট এটা কিন্তু আমরা লক্ষ্য করি না। আয়ের উপরে আমরা বেশি জোর দিই, বাট সে যে কতটুকু প্রফিট এমনও তো হইতে পারে সে 10 লাখ টাকা আয় করছে বা তার 12 লাখ টাকা 2 লাখ টাকা মাইনাস হচ্ছে, এই ধরনের তো হইতে পারে, তাই না? তো অলওয়েজ প্রফিটটা এই জায়গায় ইম্পর্টেন্ট, বিজনেসের ক্ষেত্রে প্রফিট ইজ মোর ইম্পর্টেন্ট দেন রেভিনিউ, ঠিক আছে? এই জিনিসটা একটা। 2 নম্বর বিষয় হলো যে এবিটটা কখন মেজার করা হয়? যখন হলো যে আমরা অ্যাকচুয়ালি আমার কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, মেইন রেভিনিউটা কতটুকু জেনারেট হয়েছে, এই জিনিসটা আর্ন মানে কি আর্ন বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট, এবিটটা, ঠিক আছে? এবিটটা এই দিয়ে না, কিন্তু আমরা এবিটটা বলি, বাট এটার ইয়াটা কি ফুল ফর্মটা, এটার ইয়াটা শর্ট ফর্মটা কি EBITA, এই ধরনের, বুঝতে পারছেন? এবিটটা আর্ন বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? অনেকটা এই ধরনের আর কি। আমি অনেক আগে পড়ছি তো এখন মনে না ওইটার পুরো ফর্মটা, আপনি একটু দেখে নিন। এই ধরনের একটা বিষয় আছে এবিটটা EBITA
ডিটিএ এই ধরনের কিছু একটা আছে, ঠিক আছে? আমি তারপরে একটু দেখাই, আমার নিজের মনটা শান্তি হবে না না দেখালে, বুঝতে পারছেন? এই ধরনের বিষয়গুলো একটু মানে ক্রিটিক্যাল। এই বিটটা আমি কোনো কিছু যদি ভালো মতো না পড়াইতে পারি, আমার রাত্রিবেলা ঘুম আসে না, বুঝতে পারছেন? এটা একটা অসুবিধা। এই যে দেখেন, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, মানে যত ধরনের আপনার যত ধরনের ওই যে এক্সপেন্স হবে, এক্সট্রা এক্সপেন্স, ওইগুলো সবগুলো বাদ দিয়ে আপনার যেটা থাকবে ওইটাই হলো যে আপনার মেইন রেভিনিউ। এইটাই অ্যাকচুয়ালি মেইন রেভিনিউ বলা হয়। ওইটা হলো যে আপনার উপরে উপরে রেভিনিউ, বুঝতে পারছেন? আমরা এখন যেটা করতেছি এটা হলো যে উপরে উপরে রেভিনিউ। মানে কোম্পানির সমস্ত এমপ্লয়ের বেতন বাদ দিয়ে। হ্যাঁ তাই হ্যাঁ তো? এক- হ্যাঁ। অনেকটা অনেকটা ওই ধরনের আর কি, মানে বুঝতে পারছেন? আপনার যত ইন্টারেস্ট, ট্যাক্স, আপনার এমনও তো হইতে পারে যে আপনি আপনার বিজনেসটাকে রান করার জন্য আপনি আইপিও খুললেন, আইপিও খুলে ওখানে আপনি 2 লাখ আপনি 70 লাখ টাকা আপনি লোন নিলেন। এখন 70 লাখ টাকা লোনের উপরে আপনাকে আবার 12% ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই ইন্টারেস্ট, এখানে যে ইন্টারেস্ট কথা বলতেছে, এই ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন না, বুঝতে পারছেন? এই ইন্টারেস্ট আপনাকে যেটা দিতে হবে ওইটার কথা বলতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এখানে যে ইন্টারেস্টটা হলো যে এরকম, এবিটটা কখন আসে? এবিটটা তখনই আসে যখন আমাদের কোনো একটা বিজনেস যখন বেশি বড় হয়ে যায়, লার্জ স্কেল হয়ে যায়, ঠিক আছে? লার্জ স্কেল বলতে কি, প্রত্যেক 6 মাসে কোটি টাকা ইনকাম করতেছে, এই ধরনের বিজনেস এর ক্ষেত্রে এবিটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ রেভিনিউ দিয়ে আমরা সবসময় ক্যালকুলেট করলে মিসক্যালকুলেশন হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? যখনই কোটি টাকার মতো আমাদের প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কোটি টাকার মতো আমাদের যখন আয় হচ্ছে, তখন আমাদের অ্যাকচুয়াল আয়টাকে মেজার করার জন্য আমরা এবিটটা ইউজ করি। আমি হয়তো যে কনসেপ্টটা বললাম এটা হয়তো বা একটু ভুলও হইতে পারে, বুঝতে পারছেন, বিজনেসের দিক থেকে। তো মেইনলি এবিটটা তো শুরু থেকেই কেউ অ্যাকচুয়ালি এবিটটা করে কিনা আমি জানি না, বাট এবিটটা শুরু থেকেই যারা এবিটটা ইউজ করে থাকেন আর কি, এবিটটা নিয়ে কাজ করে থাকেন শুরু থেকে, তাদের বিজনেসটা খুব দ্রুত স্কেল হয়, এটা আমি সিউরিটি দিতে পারি। এখানে দেখেন নেট ইনকাম, ট্যাক্সেস, ইন্টারেস্ট, এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, ইনক্লুডিং আপনার এখানে এমপ্লয়ীদের ফি পর্যন্ত ইনক্লুড হয়, বুঝতে পারছেন? আপনাদের ধরেন যে যারা এই যে আপনার ধরেন যে 12 জন এমপ্লয়ি আছে একটা বিজনেসে, তাদেরকে ধরেন যে আপনি 10 লাখ টাকা আপনার স্যালারি, ওই স্যালারিটা কি ডিপ্রিসিয়েশন না আপনার, বা এক্সপেন্স না? ওইটা এক্সপেন্সেস হিসেবে ধরে নিতে হবে। ডিপ্রিসিয়েশন কোনটা বলা যায়, যেটা আপনার ধরেন যে আপনার এই যে কি বলে ভাইয়া ডিপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে এভাবে পড়ছিলাম যে একটা প্রোডাক্টের লাইফ স্প্যানে মানে টাইমের সাথে সাথে এটার ভ্যালুর যে চেঞ্জ আসে ওটা কি অপচয় বলে? ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফ। এক্স্যাক্টলি, ডিপ্রিসিয়েশন মানে অপচয়। তো সে ধরেন যে আমাদের অনেক সময় অনেকগুলো প্রোডাক্ট আমাদের ইয়াতে রয়ে যায়, এই কি বলে এই বছরের মানে বছরে ইনভেন্টরি। আমাদেরকে স্টক ক্লিয়ারেন্স করতে হয়, তাই না? সেল ক্লিয়ারেন্স করতে হয়। তো সেল ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আমাদের তো আমরা এর আগে যত বিক্রি করতাম, বাট এর থেকে আমরা নিচে, ইভেন আমাদের যে প্রাইস ওই প্রাইসের নিচে আমাদেরকে দিতে হয়। কারণ কি, ওইটা যদি না দিই আবার এটার যে আমাদের একটা এক্সপাইরেশন ডেট থাকে, ওই ডেটটা চলে গেলে তো আমরা আবার বিক্রি করতে পারবো না, তাই না? তো সেজন্য আমরা ওইগুলো খুব দ্রুততার সাথে বিক্রি করি, এই ধরনের কিছু ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? এই ডিপ্রিসিয়েশন গুলোর কথা এখানে তোলা হয়েছে। ক্লিয়ার বিষয়গুলো? এবিটটা নিয়ে আরেকটু স্টাডি করলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এবিটটা নিয়ে মানে কি বলবো, আমি নিজে একটা ব্লগ লিখছি এবিটটা নিয়ে। আমাদের এখানে আমি আগে ব্লগ লিখতাম আর কি, তো ব্লগ লেখা বন্ধ করে দিয়েছি প্রায় গত বছরের প্রায় মানে অগাস্ট সেপ্টেম্বরের পর থেকে আর ব্লগ লিখতেছি না আমি। আমাদের এখানে ইনসাইড ব্লগ হবে, দেখবেন এবিটটা নিয়ে মনে হয় আমার একটা লেখা আছে। না, এবিটটা নিয়ে লেখা নাই মনে হয়, লেখা থাকার কথা, আমি লিখি নাই নাকি? এই যে এই জায়গাটাতে থাকার কথা, এই যে হোয়াট আর দি ফাইন্যান্সিয়াল মডেল এন্ড ভ্যালুয়েশন টেকনিক, ঠিক আছে? এই যে এই জিনিসটা আপনারা এটা পড়তে পারেন, এখানে সবগুলো আছে। এই যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল আছে, ঠিক আছে? রিলেটিভ ভ্যালুয়েশন মডেল আছে, লেভারেজ বাই আউট মডেল আছে, এলবিও বলে আর কি, খুবই পপুলার। এখানে কি এটা নাই, এবিটটা নাই এখানে, এবিটটা এই জায়গায় থাকা উচিত ছিল। দেখি আমি চেষ্টা করবো এবিটটা নিয়ে কিছু একটা লেখার। আসলে এবিটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে। না, এখানে এবিটটা নাই।
এবিটটা নিয়ে আমি লিখছিলাম বলে মনে হচ্ছে, আমি হয়তো অন্য কোথাও লিখছি, হতে পারে। যাক, এটা সমস্যা নাই। আপনার বুঝতে তো পারছেন না এবিটটা কি নাকি? আমরা আমাদের ইয়াতে ফিরে আসছি। আচ্ছা, তাহলে টোটাল রেভিনিউটা আমরা কি বললাম, যে অর্ডার কোয়ান্টিটি ইনটু কি, অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস, তাই না? প্রোডাক্ট প্রাইস বা ওই যে যে আপু বললো ইউনিট প্রাইস, তাই না? আমরা ওই জিনিসটাকে ধরি। এখন সে ধরেন যে আমি এখন পেন টুলের মাধ্যমে একটু বুঝাই, আর একটু এটাকে একটু নিউ, ওকে। আমার সে ধরেন যে একজন কাস্টমার ওয়ান থেকে আমার রেভিনিউ হইলো, সে ধরেন যে 12টা ডিম কিনলো, ঠিক আছে? 12টা ডিম কিনলো, সে ধরেন যে একটা ডিম 10 টাকা করে, তাহলে আমার কত হইলো? 120 টাকা হইলো, তাই না? আমার রেভিনিউ কত এখন? 120 টাকা। 2 নাম্বার কাস্টমার, সে ধরেন যে আসমিন ভাই আসলো, আসমিন ভাই কিনলো শ্যাম্পু, 2টা শ্যাম্পু কিনলো, ঠিক আছে? 2টা শ্যাম্পু কিনলো, একটা শ্যাম্পুর দাম হলো 300 টাকা করে, ঠিক আছে? একটা শ্যাম্পুর দাম হলো 300 টাকা করে। এখন টোটাল তাহলে কত হলো? 600 টাকা হলো। এখন তাহলে তার টোটাল রেভিনিউ কত বলেন তো দেখি? 720 টাকা। 720 টাকা। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার সূত্রটা কি? আমার সূত্রটা হলো যে কোয়ান্টিটি ইনটু কি, কোয়ান্টিটি ইনটু প্রাইস, প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে? পিপি দিলাম। এখন এটাকে কি, এটা তো শুধুমাত্র একটা রো এর ক্ষেত্রে খাটতেছে। এখন 2টা রো এর ক্ষেত্রে কি করতে হবে? আমাকে সাম করতে হবে না? 2টা রো এর ক্ষেত্রে 2টা রোকে যোগ করতে হবে না? তো সেজন্য আমাকে কি করতে হবে? সাম ইউজ করতে হবে এই জায়গায়, এইভাবে সাম ইউজ করতে হবে, তাই না? এই দুটোর ক্ষেত্রে আমাকে। এখন সামের ভিতরে কিছু আছে, যে একটা হলো কি সাম এক্স, আরেকটা কি, একটা হলো যে সাম, আর একটা সাম এক্স। সাম এবং সাম এক্স এর ভিতরে কি পার্থক্য, এটা একটু বলি আপনাদেরকে। সাম হলো যে মেইনলি একটা রো করে ধরে সে ক্যালকুলেট করে, আর সাম এক্স হলো যে এই রোটা শেষ, এই রো এর সাথে আরেকটা রো কে যোগ করে সে ক্যালকুলেট করে, মানে রো বেসিস সে ক্যালকুলেট করতে থাকে সাম এক্সটা, ঠিক আছে? যখন মাল্টিপল রো কে একসাথে যোগ করব এবং প্রত্যেকটা রোতে একটা একটা করে অপারেশন চলবে, এই যে এই অপারেশনটা চলবে প্রত্যেকটা রোতে, বুঝতে পারছেন? তখন আমরা কি ইউজ করব? সাম এক্স ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? এখন আমি তাহলে সাম এক্স ইউজ করতেছি, সাম এক্স এর ভিতরে কি দিব? এখন আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হলো যে আমি সেলস ডেটা, আমি সাম এক্স এর ভিতরে নরমালি আমরা যে কাজগুলো করতেছি, একটা কি প্রোডাক্ট কোয়ান্টিটি, আর একটা কি প্রোডাক্ট প্রাইস, তাই না? এখন প্রোডাক্ট কোয়ান্টিটিটা কই থেকে পাবো আমি? প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট লুকআপে নাকি সেলসে? এই যে অর্ডার কোয়ান্টিটি, তাই না? এই যে অর্ডার কোয়ান্টিটিটাই তো প্রোডাক্ট কোয়ান্টিটি না? অর্ডার কোয়ান্টিটি এটা। এখন এটার সাথে আমার কোনটা গুণ হবে? প্রোডাক্ট লুকআপ প্রাইসটা গুণ হবে, প্রোডাক্ট লুকআপ প্রাইসটা গুণ হবে। যখন দুইটা আলাদা আলাদা টেবিলের গুণ হয়, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে? এইটা একটু ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা টেবিলের না, তো এইটা নিয়ে আমাদেরকে একটা ইন্টারেস্টিং, এটা হলো যে সবার আগে আমাদেরকে কি করতে হবে, যেটা আমাদের সূত্র, সবার আগে যে টেবিলটা, ওই টেবিলটাকে আগে কল দিব আমি, সেলস ডেটাকে আগে কল দিলাম, ঠিক আছে, কমা দিলাম। এই সেলস ডাটার ভিতরে কি আছে, কোনটাকে নিব? এই সেলস ডাটাকে কল দিয়ে এখন সেলস ডাটার ভিতরে ঢুকে আমি অর্ডার কোয়ান্টিটিটাকে খুঁজবো, এই যে এটাকে, তাই না? তো সেজন্য আমি কি করব? সেলস ডেটা অর্ডার কোয়ান্টিটিকে আমি নিলাম, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক আছে। এখন কি করব? গুণ দিব। যেহেতু এই টেবিলের ভিতরে আমি নাই, অন্য আরেকটা টেবিল থেকে নিতে হবে, সেজন্য আমাকে কি ইউজ করতে হবে? রিলেটেড ইউজ করতে হবে, রিলেটেড, ঠিক আছে? এই যে রিলেটেড, বুঝতে পারছেন কেন রিলেটেড এই কনসেপ্টটা কি, কেন এই ধরনের কনসেপ্ট আসলো? কারণটা হলো যে সে ধরেন যে আপনার আসমিন ভাইয়ের আমি আত্মীয় হই, ঠিক আছে? এখন অন্য আরেকজন লোক এসে সে বুঝতে পারতেছে না যে আমি আসমিন ভাইয়ের আত্মীয়। আসমিন ভাই যদি আমাকে পরিচয় করে না দেয় সে আমার রিলেটেড হিসেবে, অনেকে বলে না এই ভাইটা আমার রিলেটেড, তাই না? তখন কিন্তু সে মানুষটা বুঝতে পারছেন বিষয়টা? তো ওইখান থেকে কনসেপ্টটা আসছে এটা, যে রিলেটেড ফাংশনটা। তো এখানে আমাকে তাহলে কোনটা নিতে হবে? এই রিলেটেড যখন ইউজ করলাম, দেখেন সব টেবিল গুলো চলে আসছে। এখন এখান থেকে কোনটা নিতে হবে? প্রোডাক্ট লুকআপটা, তাই না? প্রোডাক্ট লুকআপ,
এখন প্রোডাক্ট লুকআপের কোনটা নিব আমি? প্রোডাক্ট প্রাইসটা নাকি? এই যে প্রোডাক্ট প্রাইসটা আমি তো ভুল করলাম নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এটা দিয়ে এই ব্র্যাকেটটা শেষ হলো, বাট এই সাইডে ব্র্যাকেটটা তো শেষ হয় নাই, সাম এক্স এর পরে ব্র্যাকেটটা, সেজন্য আমাকে কি আরেকটা ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? ইরর না দিলে আমারটা ওকে। আমার টোটাল রেভিনিউ শেষ। এখন টোটাল রেভিনিউ বের করতে গিয়ে আমি কি অর্ডার কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস বের করলাম, তাহলে আমার কি আছে এখন? প্রফিটটা যদি বের করতে চাই তাহলে কি আমি কি পারবো? আচ্ছা, প্রোডাক্টটা বের করতে গেলে, প্রফিটটা বের করতে গেলে কি করতে হবে? রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আমার এখানে কি টোটাল কস্ট আছে? টোটাল কস্ট তো নাই, তাহলে আমাকে আবার টোটাল কস্টের সূত্র বের করতে হবে না? টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টের সূত্র কি বলেন? টোটাল কস্ট, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টোটাল কস্ট? টোটাল কস্টের সূত্র কে পারেন? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, যতগুলো কস্ট আছে সবগুলো কস্ট একবারে যোগ করে আর ফিক্সড কস্ট একসাথে যোগ করে। হ্যাঁ, মেইনলি এটা হলো যে কি, আমার যে অর্ডারটা হয়েছে, কোয়ান্টিটি যে অর্ডার হয়েছে, ওইটার সাথে অ্যাকচুয়ালি প্রোডাক্টের যে কস্টটা ওইটা, ঠিক আছে, এটা হলো যে কস্ট। এখানে কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস না, কিন্তু প্রোডাক্টের প্রাইস এবং কস্টের ভিতরে কিন্তু পার্থক্য। কি পার্থক্য কেউ কে এক্সপ্লেন করতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রোডাক্ট কস্ট এন্ড প্রোডাক্ট প্রাইস? প্রাইসটা তো আমরা ধরে হচ্ছে প্রফিট রেখে তারপর হচ্ছে প্রাইস। প্রফিটটা রেখে, এক্স্যাক্টলি। আর কস্টটা কি? কস্টটা হলো যে ম্যাটেরিয়াল কস্ট, বুঝতে পারছেন? ওইটা বানাইতে আমার যতটুকু বানাইতে, সে ধরেন যে একটা চকলেট বানাইতে কি 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 লাগে? একটা দুধ লাগবে আমার, আর আমার কি কোকো পাউডার লাগবে, তাই না? কোকো পাউডার লাগবে। এখন কত অ্যামাউন্ট করে দিচ্ছি, ওইটা লাগবে। ওই অ্যামাউন্টটা আমার বানাইতে, সে ধরেন যে 1 গ্রামের অ্যামাউন্টটা বানাইতে গেলে আমার ধরেন যে 2 টাকা করে লাগে। আমি তাহলে লাভ করতেছি, আমি সে ধরেন যে এটা বাজারে বিক্রি করতেছি 4 টাকা করে, ঠিক আছে? তাহলে আমার প্রোডাক্ট প্রাইস কত? প্রোডাক্ট প্রাইস হলো 4 টাকা। আর প্রোডাক্ট কস্ট কত আমার? কেউ কি বলতে হবে প্রোডাক্ট কস্ট কত? তাহলে 2 টাকা। বিষয়টা খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে আমরা টোটাল কস্টটা বের করি। আমি যখনই ক্লাস করাই তখনই একটার পর একটা মেসেজ আসছে। টোটাল কস্ট, টোটাল কস্টটা আমার কি হবে? সাম এক্স হবে না? কারণ প্রত্যেকটা রো বেসিস সে আমাকে কি যোগ করে দিবে না? সেজন্য আমি এই জায়গায় সাম এক্স ইউজ করবো আবার, সাম এক্স। এখন সাম এক্স এ কি করব আমি? কি বললাম আমি? টোটাল কস্টটা আমি ভুলে গেলাম। অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট কস্ট, অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট কস্ট। এখন অর্ডার কোয়ান্টিটিটা কই আছে? আমার সেলস ডাটাই আছে। আমি সেলস টেবিলটাকে আগে কল দিলাম, কমা দিয়ে ওই সেলস টেবিলেরই কোনটা নিব? অর্ডার কোয়ান্টিটি। এখন অর্ডার কোয়ান্টিটি ইনটু কোনটা নিব? এখন আমি প্রোডাক্ট কস্টটা নিব। প্রোডাক্ট কস্টটা রিলেটেড দিয়ে করতে হবে, তাই না? রিলেটেড কোনটা হবে? প্রোডাক্ট লুকআপ, প্রোডাক্ট লুকআপের প্রোডাক্ট কস্ট। এখন ব্র্যাকেটে করে দিচ্ছি, এন্টার দিয়ে যাচ্ছে। এখন আমার টোটাল কস্টও বের হইলো, এই যে টোটাল কস্টও বের হইলো, টোটাল রেভিনিউ বের হইলো। তাহলে আমি এখন প্রফিটটা বের করতে পারবো না? এখন দেখেন, এখন আরেকটা নতুন একটা জিনিস শিখবো, এটা হলো যে কি, ডেক্স এর ক্ষেত্রে ডেক্স থেকে ডেক্স বিয়োগ দিলে, ডেক্স থেকে ডেক্স নিয়ে কাজ করো। শুধুমাত্র ডেক্স কে কল দিলে কি করতে হবে এই জিনিসটা আমরা দেখবো এখন, ঠিক আছে? মানে ডেক্স এর ভিতরে আমরা সব কাজগুলো করবো এখন, তাই না? সবগুলো ডেক্স এর ভিতরে। তো আমরা এখন তাহলে নতুন একটা নিচ্ছি, টোটাল প্রফিট। টোটাল প্রফিট ইকুয়াল টু, এই যে এখান থেকে দেখেন টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটাই তো বিয়োগ দিব, তাই না? আমি যদি এই যে এটাকে কল দিই, দেখেন আমার টোটাল রেভিনিউটা চলে আসছে, এটার সাথে কোনো কিছু নাই। এই যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ঠিক আছে? যখন থার্ড ব্র্যাকেট দেখবেন এটা ধরে নেবে যে এটা একটা মেজার, ঠিক আছে? কি ধরনের মেজার? ডেক্স ফাংশন দিয়ে মেজার করা, ঠিক আছে? আমি এখন এটাকে ইয়ে করে দিই, এটা হয়ে গেল টোটাল কস্ট। তাহলে আমাদের কি টোটাল কস্ট আসলো? টোটাল কস্ট বলতে টোটাল প্রফিটটা আসলো, তাই না? তাহলে আমার
এখন ধরেন যে আমি যদি দেখি যে সে ধরেন যে কি করতে পারে যে আমার রিটার্নস, আমার টোটাল কতগুলো রিটার্ন হয়েছে, আমরা যদি এই জিনিসটা ইয়া করি তাহলে আমরা কি করতে পারি যে এখন আমরা যদি রিটার্নটা দেখি এখানে এই যে রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন নাম্বার অফ রিটার্ন কোয়ান্টিটি, আমরা টোটাল রিটার্নস দেখবো। টোটাল রিটার্নস যদি দেখি তাহলে আমাদের কি করতে হবে বলেন তো দেখি। আমরা যদি ডেক্স ফাংশন ইউজ করি টোটাল রিটার্নস, ইয়া রো কাউন্ট করবে না সে? রো কাউন্ট করবে তো নাকি? এখন এখানে কি ডিস্টিংক্ট এর প্রয়োজন আছে? রিটার্নের ক্ষেত্রে কি ডিস্টিংক্ট এর কোনো প্রয়োজনীয়তা আছে? প্রয়োজনীয়তা নাই, কারণ একজন কাস্টমার যতবার রিটার্ন করবে ওটা অতবার রিটার্ন হিসেবে ধরবে। বুঝতে পারছেন? তো রিটার্ন ডাটার ক্ষেত্রে ডিস্টিংক্ট এর প্রয়োজন কিন্তু নাই। দাদা যদি আপনি প্রোডাক্ট পার্সপেক্টিভে চিন্তা করেন তখন তো ডিস্টিংক্টের দরকার হবে। প্রোডাক্ট পার্সপেক্টিভে তো নরমালি রিটার্ন তো প্রোডাক্ট পার্সপেক্টিভে চিন্তা করতেছে, কিন্তু ডিস্টিংক্ট কেন প্রয়োজন পড়তেছে বলেন তো দেখি। একজন কাস্টমার শ্যাম্পু অর্ডার দিল আজকের, আবার ওই শ্যাম্পুটা রিটার্ন করে দিল, আবার সে 10 দিন পরে আবার সে প্রোডাক্টটা আরেকটা শ্যাম্পু অর্ডার দিল, সেম মডেলের শ্যাম্পু অর্ডার দিল, আরেকবার রিটার্ন করলো। আপনাকে ডিস্টিংক্টের প্রয়োজন আছে? তখন সে কি দুইবার রিটার্ন করছে না আমাকে? হ্যাঁ সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমার ডিস্টিংক্টের প্রয়োজন আছে। আপনি ইথিক্যালি চিন্তা করে দেখেন, না এটা কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না। লজিক্যালি কিন্তু ডিস্টিংক্ট দুইবারই ধরবে। কারণ কি, আমার যে প্রোডাক্ট রিটার্ন কস্ট আছে না, আমার প্রোডাক্টটা যে রিটার্ন করতেছে, আমার কি কস্ট তার কাছ থেকে যে আমি নিয়ে আসতেছি আমার কাছে কি 50 টাকা করে কি দুইবার খরচ হচ্ছে না? তখন কি আমি কি এটাকে একবার হিসেবে ধরবো? বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার দাদা। হ্যাঁ, এখন তাহলে আমি মেজারটা নিচ্ছি, নিউ মেজার নিচ্ছি টোটাল রিটার্নস। টোটাল রিটার্নস, টোটাল রিটার্নস এর ভিতরে আমি তাহলে কি করব, কাউন্ট ইউজ করব, তাই না? এখন শুধুমাত্র কাউন্ট ইউজ করলে তো হবে না, কাউন্ট রোজ একটা ফাংশন আছে, ঠিক আছে, এটা ইউজ করব আমি। কাউন্ট রোজ এর ভিতরে কোনটা ঢোকাবো? সেলস ডেটা। ও সেলস ডেটা তো না, এটা তো রিটার্নস ডেটা না, এই যে রিটার্নস ডেটা ডিরেক্টলি ওই টেবিলটা লিখলে হবে। কেন হচ্ছে বলেন তো দেখি। কারণ হলো কি, এখানে শুধুমাত্র একটাই টেবিল আছে, মানে টেবিলের ভিতরে একটাই কলাম আছে, আমি এটাকে দিয়ে দিলে হয়ে যাবে টোটাল রিটার্নস। আচ্ছা, আমি তাহলে কি করলাম দাদা আজকে আমরা দেখছি। একটা জিনিস দাদা, এই যে আমি যদি বের করতে চাই যে আমার কত টাকার প্রোডাক্ট রিটার্ন হলো, কত টাকার, তাহলে তো রিটার্ন কোয়ান্টিটির সাথে প্রাইস ইউনিট প্রাইস যোগ করে তো গুণ করে তো বের করে দেবে। কত টাকার প্রোডাক্ট রিটার্ন হইলো, হ্যাঁ, রিটার্নের সাথে যদি ওই টেবিলে সংযোগ থাকে, যদি আচ্ছা সংযোগ থাকে আপনি পারবেন। আমরা একটু দেখি আসলে, তাহলে মডেলে গিয়ে দেখি আচ্ছা রিটার্ন ডেটা। এখানে কি কোনো প্রোডাক্ট কি আছে? ঠিক আছে, প্রোডাক্ট কি আছে না এখানে? আছে এই যে প্রোডাক্ট কি আছে, ঠিক আছে। বাট প্রোডাক্টের সাথে যে রিটার্ন কোয়ান্টিটি আছে, বাট রিটার্নের কোয়ান্টিটি আছে, বাট রিটার্নের ইয়া নাই, ওই কোয়ান্টিটি গুলার ওই প্রোডাক্টের প্রাইসটা এই জায়গায় উল্লেখ নাই। তো আপনাকে একটু মানে ইয়া করতে হবে আর কি। সবার আগে কিছু নতুন কলাম অ্যাড করতে হবে রিটার্নস ডাটা টেবিলে। নতুন কলাম কি কোয়ান্টিটি আর ইউনিট প্রাইসটা এই জায়গায় নিয়ে আসতে হবে, প্রোডাক্ট প্রাইসটা নিয়ে এসে টোটাল একটা ক্যালকুলেট করে কলামটা বসাই দিলে পরে আপনি এটা বুঝতে পারছেন তো না বিষয়টা? আপনি কিন্তু জানেন বিষয়টা, ফর্মুলা যে জানেন তার জন্য এটা সোজাই, ঠিক আছে না? আপনি ভালো কিছু বলছেন ওইটা, তবে ওইটা খুব একটা বেশি এখন পর্যন্ত মানে ওই জিনিসটা দেখে না। বেশিরভাগ জিনিসটা যেটা দেখে এটা হলো যে রিটার্ন রেশিওটা চেক করে সবাই। দেখবেন যে আপনারা যখন বার্ষিক হ্যাঁ ওই পার্সেন্টেজটা আপনারা যখন বার্ষিক প্রতিবেদন বের করেন, তাই না? প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যানরা কিন্তু বার্ষিক প্রতিবেদন বের করে তাদের কি রকম প্রফিট হচ্ছে, কি ধরনের লস হচ্ছে, তাই না? তো ওইখানে দেখবেন যে রিটার্ন রেশিও অথবা রিটার্ন রেটটা ব্যবহার করে ওরা কিন্তু কত টাকার রিটার্ন হয়েছে এই জিনিসটা কিন্তু ওরা উল্লেখ করে না। বিষয়টা বুঝতে পারছেন? কারণ ওইটা এটা একটু কি বলবো যে একটু মানে
মিসক্যালকুলেট হওয়ার পসিবিলিটি থাকে। কারণ কি অনেক সময় কিছু প্রোডাক্ট আসে যেগুলো ধরেন যে আমাকে নিয়ে নিয়ে আসতে হয় ওইখান থেকে, তো নিয়ে আসতে গেলে প্রোডাক্ট প্রোডাক্ট রিটার্নের যে কস্টটা আছে 50 টাকা করে আমার কস্ট যাইতে পারে, 50 হ্যাঁ থেকে 150 টাকা করে, ঠিক আছে। আবার অনেক সময় কিছু প্রোডাক্ট আমার রিটার্ন হয়েছে, বাট এই প্রোডাক্ট গুলো আমি এখনো ওকে ডেলিভারির জন্য আউটই করি নাই, তো এগুলো তো আমার স্টক হাউসে রয়ে গেছে, তো ওইটাতে আমার কোনো কস্ট নাই, তাই না? তো ওই ধরনের ওইগুলোর ক্ষেত্রে আমার আসলে মিসক্যালকুলেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সেজন্য আসলে কেউ টোটাল অ্যামাউন্ট কিরকম রিটার্ন হচ্ছে এই জিনিসটা আসলে কেউ ক্যালকুলেট করে না, বাট টোটাল নাম্বার অফ রিটার্ন কতগুলো হয়েছে, তারপর টোটাল রিটার্ন রেশিও কত, টোটাল রিটার্ন পার্সেন্টেজ কত, এই জিনিসটা তারা চেক করে। ক্লিয়ার বিষয়টা? Clear. ওকে, তাহলে আমরা একটু আসি যে এখন কি কি দেখলাম, দেখি টোটাল কস্ট, টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, টোটাল অর্ডার, টোটাল প্রফিট, টোটাল রিটার্নস, টোটাল রেভিনিউ। আর কি কি বের করা যায় বলেন তো দেখি, কারো কি কোনো আইডিয়া আছে? টোটাল অর্ডারস, টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, আচ্ছা রিটার্ন, ভাইয়া, এই যে দুটো আচ্ছা বের ভাইয়া করা যে যায়। বললো, একটু বলে আমি ভুলে যাবো আবার, এই যে আসমিন ভাই যে বললো যে রিটার্ন রেটের কথা বললো, তাই না? রিটার্ন রেট পার্সেন্টেজের যেটা, তো তাহলে রিটার্ন রেটটা তো আমরা বের করতে পারি, তাই না? রিটার্ন রেটটা তাহলে বের করি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রিটার্ন রেটটা বের করতে গেলে রিটার্ন রেটের সূত্র কি? রিটার্ন রেটের সূত্র হলো যে কোয়ান্টিটি যতগুলো রিটার্ন হবে অতগুলো থেকে ডিভাইড করা হয় কোয়ান্টিটি কতগুলো সোল্ড হয়েছে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি ডিভাইড করে। এখন এটা করতে গেলে আবার আমাকে কি কোয়ান্টিটি রিটার্ন বের করতে হবে, আবার কোয়ান্টিটি সোল্ডও বের করতে হবে, তাই না? তাহলে আমি আগে কোয়ান্টিটি রিটার্ন বের করব, তারপর কোয়ান্টিটি সোল্ড বের করব, ঠিক আছে? জি। আচ্ছা, যে ওই যে কোন আপু একটু বললেন, একটু বলেন কি বলতে চাচ্ছেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোয়ান্টিটি রিটার্নটা বের করি নাকি? নিউ মেজারে যাই, কোয়ান্টিটি রিটার্নটা বের করি আগে। কোয়ান্টিটি রিটার্ন। আচ্ছা, আরেকটা আমি একটা শর্টকাট ইউজ করি, বুঝতে পারছেন? শর্টকাটটা হলো যে এই যে আমি আপনাদেরকে যে জিনিসগুলো লিখে দিচ্ছি না, আমি যখন কোনো প্রজেক্ট করি আমার একটা মাস্টার একটা ডেক্স ফাইল একটা ক্রিয়েট করা থাকে আর কি, হ্যাঁ। এটা এখানে হয়তো বা নাই, নর্মালি আমি ক্রিয়েট করে রাখি আর কি। ওইখানে সকল ধরনের সূত্র আছে, মানে রেগুলার যত ধরনের সূত্র আছে সবগুলোই আছে ওখানে, বুঝতে পারছেন? তো আপনারা এই যে আমি যে এই সূত্রগুলো দিচ্ছি না, এই জিনিসগুলা এগুলো সবগুলো আপনি কপি করে কোনো একটা টেক্সট ফাইলে বা কোনো একটা ডকুমেন্ট ফাইলে আপনি রাখবেন, ঠিক আছে? কনসেপ্টটা যেন বা ওই ফর্মুলা গুলোর জন্য অ্যাটলিস্ট আপনি মনে রাখতে পারেন, বুঝতে পারছেন? যে কোনো জায়গায় কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লাই করা যায়, তাই না? এই যে এই জিনিসগুলো বলতেছি এগুলো কিন্তু যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। কোয়ান্টিটি রিটার্ন, কোয়ান্টিটি রিটার্ন কতগুলো কোয়ান্টিটি রিটার্ন করছে এটা কি আমি ডিরেক্টলি বের করতে পারবো না? ইয়া দিয়ে কোয়ান্টিটি রিটার্ন ইকুয়াল টু কি হবে, সাম দিব। টোটাল রিটার্ন তো করা আছে না? টোটাল রিটার্ন আছে, বাট কোয়ান্টিটি রিটার্ন মানে কোয়ান্টিটি, টোটাল এবং কোয়ান্টিটি কিন্তু ডিফারেন্ট। আমি বারবার বলছিলাম না কিছুক্ষণ আগে, ওই যে টোটাল নাম্বার অফ অর্ডার এবং টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি, আমি কিছুক্ষণ আগে বললাম না, এক্সপ্লেন করলাম না? জি। এটা তো কোয়ান্টিটি রিটার্ন এবং কোয়ান্টিটি কি বলে অর্ডার কোয়ান্টিটি দুটার ভিতরে একটু পার্থক্য আছে। কোয়ান্টিটি বানান কি ভুল করলাম? কোয়ান্টিটি রিটার্ন সাম। এখন কি করব, এখন এই যে এখানে যাব, এই যে একটাই তো আছে রিটার্ন কোয়ান্টিটি, তাই না? রিটার্নস ডাটা থেকেই তো নিব। আমি এটাকে সাম করতেছি, রিটার্নস ডাটা, যে এটা নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি হয়ে যাবে। আচ্ছা, কোনো ভুল দেয় নাই, তার মানে ঠিক আছে এটা। আর তারপরে তাহলে কোয়ান্টিটি রিটার্ন ডিভাইডেড বাই কোয়ান্টিটি সোল্ড, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোয়ান্টিটি সোল্ড বের করতে হবে। তাহলে আমি আরেকটা মেজার নিচ্ছি, কোয়ান্টিটি সোল্ড। এই প্রজেক্টটা যখন শেষ হবে, হ্যাঁ, আমি এটার সাথে ডেক্স ফাইল একটা অ্যাড করে দিব, যেখানে সকল ধরনের ডেক্সের ফর্মুলা গুলো দেওয়া থাকবে, বুঝতে পারছেন?
তো ওইটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ওই ফর্মুলা গুলো, মানে এগুলো হলো যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এর যাবতীয় যত ধরনের ফর্মুলা আছে আমি চেষ্টা করব সবগুলো রাখার। কোয়ান্টিটি সোল্ড, কোয়ান্টিটি সোল্ড ইকুয়াল টু কি হবে, কোয়ান্টিটি কতগুলো সোল্ড হয়েছে তার মানে হলো যে কোয়ান্টিটি সোল্ড। তাহলে কোয়ান্টিটি সোল্ড মানে কি বলেন তো দেখি, এটা কই থেকে নিব আমি? কোয়ান্টিটি সোল্ড ইকুয়াল টু কি নিব? সেলস টেবিল। সেলস টেবিল। সেলস টেবিল থেকে কোনটা নিব আমি? বলেন বলেন, সেলস টেবিল থেকে কোনটা নিব? অর্ডার কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি হবে। ভেরি গুড, ভেরি গুড, আপনার বুঝতে পারতেছেন, ভালো কিছু করবেন। সেলস ডেটা, তাহলে কি নিব আমি? অর্ডার কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি। এখন তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি রিটার্ন ডেটটা বের করতে পারবো না, রাইট ক্লিক করব, নিউ মেজার, রিটার্ন ডেট, রিটার্ন রেট। আচ্ছা, রিটার্ন রেট দেখেন যে রিটার্ন একটা গ্লোবাল টার্ম হয়ে গেছে, একটা অন্য কালার হয়ে গেছে, সেজন্য আমি এটাকে ডিরেক্টলি রিটার্ন হিসেবে লিখতে পারবো না, বুঝতে পারছেন? তো সামনে আমি এটাকে আন্ডারস্কোর দিয়ে দিলাম সেজন্য, ঠিক আছে? এই ধরনের যখনই দেখবেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার ভেরিয়েবলের নামটা, তখনই ধরে নেবেন যে ওটা একটা গ্লোবাল একটা নিশ্চয় কোনো একটা ফাংশন আছে, সেজন্য এটা দিচ্ছে, সেজন্য আমি এটাকে আন্ডারস্কোর দিয়ে রিটার্ন রেটটা লিখে দিছি। দাদা এখন এই আমার যে- কিন্তু এরকম হয় নাই, রিটার্ন রেট দিয়ে ইকুয়াল টু দেওয়ার পর কিন্তু আপনার ওটা চেঞ্জ হয়ে গেছে আবার। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমি ডিভাইড দিলাম, ঠিক আছে? ডিভাইড, ডিভাইড ইকুয়াল টু কি হবে? কোয়ান্টিটি রিটার্ন কমা কি হবে? কোয়ান্টিটি সোল্ড, তাই না? এখন কেউ আবার বললেন না যে এখানে কমা দিছে, এখানে কেন আমি স্ল্যাশ দিই নাই? স্ল্যাশ দিই না কারণ কি, সামনে ডিভাইড ফাংশন অলরেডি আছে। তো ডিভাইড ফাংশন যখন থাকে আমরা কিন্তু মাঝখানে কখনোই আমরা স্ল্যাশ ইউজ করি না, ঠিক আছে? রিটার্ন রেটটা দিলাম, আমি একটু দেখি রিটার্ন রেটটা ভুল হইতে পারে, ঠিক আছে? একটু মানে কনফিউজড আমি, রিটার্ন রেটটা কি ঠিক হয়েছে কিনা। এইটাকে পার্সেন্টেজে মনে হয় সিলেক্ট করতে হবে। দেখি আমি, দাঁড়ান দেখি একটু। 0.02 এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যায় তাহলে কিভাবে করব? কিভাবে এটাকে পার্সেন্টেজে নেয়? এই যে রিটার্ন রেটের উপর ক্লিক করব, ঠিক আছে? রিটার্ন রেটের উপর ধরছি না, ক্লিক করছি না, এই যে উপরে পার্সেন্টেজ সাইন আছে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে কি হয়ে যাবে? এটা পার্সেন্টেজ হয়ে যাবে। কি পার্সেন্টেজ হয়ে গেছে না? 2.17, তার মানে কি এখন ঠিক আছে আমারটা। তাহলে আমি আবার তো এটা ডিলিট করে দিই, আর যেটা আছে এটা যেরকম আছে এটাকে সেভ করে নিই, ঠিক আছে? আর কি কি বের করা যায়? টোটাল অনেক কিছু তো করলাম, টোটাল রেভিনিউ, টোটাল রিটার্নস, টোটাল প্রোডাক্ট ক্যাটাগরি। দাদা টোটাল কটা প্রোডাক্ট ক্যাটাগরি আছে? রেভিনিউ খুবই ইম্পর্টেন্ট একটা, মানে কি বলবো, ইম্পর্টেন্ট একটা। তো আমি এটা কিভাবে বের করব? এভারেজ রেভিনিউ পার কাস্টমারটা বের করি তাহলে। এভারেজ রেভিনিউ পার কাস্টমার, এভারেজ রেভিনিউ পার কাস্টমার কি হবে? আমাকে অবশ্যই ডিভাইড ফাংশন ইউজ করতে হবে। ডিভাইডের ভিতরে কি হবে? এখানে আমার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কাস্টমার ডুস প্রোডাক্ট বাই, এটা হবে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কাস্টমার ডুস প্রোডাক্ট বাই। কারণ কি, আমি ডিরেক্টলি টোটাল কাস্টমারটা এই জায়গায় লিখতে পারবো না, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। কারণ আমি যদি টোটাল কাস্টমারটা লিখি, এই যে এটা যদি লিখি, তাহলে কি হবে? যারা কিনে নেয় তারাও এখানে ঢুকে পড়বে, তখন কি হবে? আমার একটা কেওস হয়ে যাবে ডেটার ভিতরে। শুধুমাত্র যারা কিনেছে, যারা প্রোডাক্ট কিনেছে, তারাই আমার অ্যাকচুয়ালি রিয়েল টোটাল কাস্টমার।
সেজন্য আমি যখন এভারেজ রেভিনিউর কথা চিন্তা করব, এভারেজ রেভিনিউ পার কাস্টমার থেকে, তখন আমাকে কোনটা ইউজ করতে হবে? টোটাল কাস্টমার ডোজ প্রোডাক্ট বাই, এটা আমাকে চিন্তা করতে হবে। তো সেজন্য আমি এটা নিলাম। ভিডিও মাঝে মাঝে চলে যাচ্ছে, এটা কি আমার নেটে সমস্যা নাকি? সবার কি এরকম সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ আসলে ভাইয়া। তো হচ্ছে না। আমি নিজে Sound এ আসলে মাঝে একটু মাঝে problem হচ্ছে। বুঝতে পারছেন, আমি নিজে একটু ভাই, কনফিউজ। ভাই রিটার্ন রেটটা একটাবার জাস্ট একটু যাবেন, ওই যে ডিভাইডটা হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে এই যে রিটার্ন কমা কমা দিয়ে দিতে হয় না? আমি ওইটা স্ল্যাশ দিছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। স্ল্যাশ দিবেন না, হ্যাঁ সামনে তো ডিভাইড ফাংশন ইউজ করলেনি, হ্যাঁ, তাই না? ডিভাইড জি জি, ফাংশন যখন ইউজ করলাম তখন তো স্ল্যাশের প্রয়োজন নাই। স্ল্যাশটা ঠিক কি আছে। আমাদের ইন্ডিকেটর, তাই না? সেজন্য আর কি। ওকে, এখন আমাদের যে জিনিসটা হলো যে আহ, একটা কঠিন একটা জিনিস আমরা শিখবো। কঠিন না, অ্যাডভান্সের আরেকটা বিষয় আছে। আমরা আরো ডেস্ক দেখবো, বাট এটা আমাদের আজকের দিনে সবচেয়ে কঠিন ডেস্ক হবে আর কি একটা। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম না, ওই যে গোল বেস, যে লাস্ট মান্থ কত হয়েছে আর এই মাসে কত কি করলাম, বুঝতে পারছেন? প্রিভিয়াস মান্থ অর্ডার, নাম্বার অফ অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডার, তারপরে প্রিভিয়াস মান্থ প্রফিট, এই ধরনের কিছু আমরা দেখবো না? লাস্ট মান্থ পর্যন্ত আমার কিরকম প্রফিট হয়েছে, লাস্ট মান্থ পর্যন্ত আমার কিরকম অর্ডার পড়ছে, এই জিনিসটা ক্যালকুলেট করব। লাস্ট মান্থ মানে কি, আমরা একটু কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? নিউতে যাই, ডোন্ট সেভ, আমি এখানে লিখি। সে ধরেন যে একটা কনসেপ্ট দিয়ে সবগুলো বোঝাবো, প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ প্রফিট, প্রিভিয়াস মান্থ রেভিনিউ, ঠিক আছে? প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডারটাকে ক্যালকুলেট করতে গেলে আগে আমাকে চিন্তা করতে হবে যে মান্থলি আমার অর্ডার কিরকম হচ্ছে, তাই না? এখন মান্থলি যে অর্ডারটা হচ্ছে, মানে প্রিভিয়াস মান্থ অর্ডার মানে প্রিভিয়াস মাস পর্যন্ত অর্ডারটা। তার মানে আমি যদি চিন্তা করি যে কি বলবো, আমি যদি চিন্তা করি যে আমার মান্থলি অর্ডারটা যদি চিন্তা করি, তাহলে আমি কিভাবে করব? এখানে টোটাল অর্ডারটা হবে আমার টোটাল অর্ডার, কমা দিয়ে কি হবে আমার কোন মাসের, এটা হবে, তাই না? সে ধরেন যে জানুয়ারি, আমার না জানুয়ারি না দিয়ে, এটা তো জানুয়ারি চলতেছে, তাই না? সে ধরেন যে জানুয়ারি, তাহলে কি টোটাল অর্ডার জানুয়ারি মাসের কত, এটা হলো যে মান্থলি অর্ডারটা, ঠিক আছে? মান্থলি অর্ডার, এটা আমি এখানে ইকুয়াল টু দিয়ে মান্থ অর্ডার লিখি, মান্থ অর্ডার, ঠিক আছে? মান্থলি অর্ডার ইকুয়াল টু কি, টোটাল অর্ডার জানুয়ারি, ঠিক আছে? মান্থ অর্ডার ইকুয়াল টু টোটাল অর্ডার জানুয়ারি। এখন সে বলতেছে যে প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডার হলে তাহলে কি হবে বলেন তো দেখি? এই জানুয়ারির জায়গায় কি লেখা থাকবে? অ্যাকচুয়ালি জানুয়ারির জায়গায় আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা অ্যাকচুয়ালি জানুয়ারি না। নর্মালি মান্থলি অর্ডারের ক্ষেত্রে আমি যদি কোনো ক্যালকুলেট করি ডেক্সের ক্ষেত্রে, টোটাল অর্ডার কমা কি থাকে, নর্মালি মান্থ বা কোনো একটা ডেট ফাংশন থাকবে এই জায়গায়, তাই না? কোনো একটা ডেট ফাংশন থাকবে আর কি, কোনো একটা ডেট ফাংশন থাকে আর কি এই জায়গাটাতে। মানে ডিরেক্টলি জানুয়ারি তো আমরা লিখতে পারবো না, তাই না? তো এই জায়গায় একটা মান্থ ফাংশন থাকে আর কি, টোটাল অর্ডার মান্থ, এটা হলো যে মান্থলি অর্ডার। এখন আমি যদি প্রিভিয়াস মান্থ অর্ডারটার কথা চিন্তা করি, এই যে প্রিভিয়াস মান্থ অর্ডারের কথা চিন্তা করি, তাহলে আমার সূত্রটা কি হবে? তাহলে আমার সূত্রটা হবে টোটাল অর্ডার কমা মান্থ -1। বুঝতে পারছেন? মান্থ -1 মানে কি, কারেন্ট মাস যেটা জানুয়ারি মাস বর্তমানে চলতেছে, জানুয়ারি থেকে এক বিয়োগ দিলে কি ডিসেম্বর মাস, ডিসেম্বর তো আমার লাস্ট মান্থ, তাই না? ক্লিয়ার বিষয়টা? এটা দিয়ে বোঝাচ্ছে কারেন্ট মান্থের কথা বলতেছি আর কি, বুঝতে পারছেন? তো এখন এই মাসের জায়গায় আমার কি লেখা থাকবে, আমার এটা একটু দেখি আমরা, ঠিক আছে? এই টাইপের ক্যালকুলেশনটা কিভাবে করবো আমরা দেখি। আমি যদি মেজার করতে যাই প্রিভিয়াস মান্থের আমার কি ধরনের নাম্বার অফ অর্ডার পড়ছে, এই জিনিসটা নিউ মেজারে যাই, প্রিভিয়াস মান্থ নাম্বার অফ অর্ডার, তো না প্রিভিয়াস মান্থ অর্ডার ইকুয়াল টু
এখন এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতে হয়, ক্যালকুলেট ফাংশন ইউজ করতে হবে এই ধরনের ইয়ার ক্ষেত্রে। এখন ক্যালকুলেটে দেখেন বলতেছে এক্সপ্রেশন দিতে, এক্সপ্রেশন আমার কি মেন যে ক্যারেক্টারটা, মেন ক্যারেক্টারটা কি আমার অর্ডার, তাই না? তো আমার কি হবে প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মাস পর্যন্ত আমার যে অর্ডারটা এটা কই থেকে আসবে, টোটাল অর্ডার থেকে তো আসবে, এই যে এটা। আমি টোটাল অর্ডারকে কল দিলাম এই জায়গায়, টোটাল অর্ডার, ঠিক আছে। এখন আমি এই জায়গায় কমা দিয়ে আমি ডেট ফাংশন ইউজ করব, তাই না? ডেট ফাংশন, প্রিভিয়াস মান্থের ডেট ফাংশন কারেন্ট মান্থটা নেওয়ার জন্য ডেট এড, ঠিক আছে, ডেট এড নিলাম। ডেট এই যে ডেট এড এর ভিতরে আমি কি নিব, আমার ক্যালেন্ডার লুকআপে যাই, ক্যালেন্ডার লুকআপে যেটা আছে এটাকে তো নিব, তাই না? ডেটটাকে, ক্যালেন্ডার লুকআপের ডেটটাকে, ক্যালেন্ডার লুকআপের এই যে ডেটটাকে নিব। এখন এটা যদি আমি ইউজ করি তাহলে আমাকে কি দিবে, বর্তমান মাসের ডাটাটা পর্যন্ত আমাকে ক্যালকুলেট করে দিবে, বুঝতে পারছেন? এখন যদি আমি কমা দিয়ে -1 দিই, এই যে এখানে বলতেছে ডেট এডস এর ভিতরে ডেটসটা দেবে, বর্তমান কারেন্ট ডেট পর্যন্ত আমাকে ডেটটা দিবে। বাট আমি যখন আমরা পাইথনে যে রেঞ্জ ফাংশন ইউজ করছি না, অনেকটা ওই ধরনের আর কি, বুঝতে পারছেন? এখন নাম্বার অফ ইন্টারভাল আমার কি হবে, নাম্বার অফ ইন্টারভাল আমার তো -1 হবে, কারণ কি এক বিয়োগ করবে আমাকে, তাই না? আর ইন্টারভালটা কিসে দিবে, ইন্টারভালটা অবশ্যই মাসে হইতে হবে। আমি যে -1টা দিচ্ছি, এই -1টা কি আসলে, এটা কি ডে বোঝাচ্ছে নাকি মাস বোঝাচ্ছে নাকি ইয়ার বোঝাচ্ছে, বুঝতে পারছেন? এখন যদি আমি বলি প্রিভিয়াস ইয়ার অর্ডার, তখন কি মাসের জায়গায় কি হবে বলেন তো দেখি? ইয়ার হবে। ইয়ার হবে। মাসের জায়গায় ইয়ার হবে, বাকি সব ঠিক থাকবে। এখানে ডেট মানে যে ডেটকেই দেখাবে এরকম না, কারণ কি আমার ডেটাটাই তো ডেট, তাই না? ডেটটাকে কল দিছে, বুঝতে পারছেন? এই ডেটের ভিতরে কি থাকতে পারে, আমার ডেট থাকতে পারে, মাস থাকতে পারে, ইয়ার থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। বাট পরে যে জিনিসটা আছে, আমি যে জিনিসটা দিচ্ছি এটা হলো যে আমার মেন, বুঝতে পারছেন? আর যদি 0 দিই তাহলে কি কারেন্ট ডেটটা দেখাবে, বুঝতে পারছেন বিষয়টা? 0 দিলে কি কারেন্ট ডেটটা দেখাবে, তাই না? এখন আমি এটাকে এখানে ব্লক করে দিচ্ছি, একটা ব্লক হয়েছে, আরেকটা ব্লক করে দিই নাকি? হ্যাঁ, আমি কি ভুল কিছু করলাম কিনা আমার নিজের কাছে মাঝে মধ্যে কনফিউজ হয়, হিরো না দিলে ভুল হয় নাই। এখন আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিউ মেজার দিব, প্রিভিয়াস মান্থ প্রফিট বের করব। এখন প্রিভিয়াস মান্থ প্রফিট, তাহলে আমার টোটাল অর্ডারের জায়গায় কি হবে, টোটাল প্রফিট হবে, তাই না? টোটাল প্রফিট, টোটাল প্রফিট, বাকি সব ঠিক থাকবে। তার টোটাল অর্ডার, টোটাল প্রফিট, টোটাল রেভিনিউ, তাই না? লাস্ট ওয়ান টোটাল রেভিনিউ, এই জায়গায় কি হবে, টোটাল অর্ডারের জায়গায় কি হবে, টোটাল রেভিনিউ হবে, রেভিনিউ। বলতেছে প্রিভিয়াস মান অলরেডি অর্ডার আছে, তাহলে এই জায়গায় রেভিনিউ হবে, রেভিনিউ বানান ভুল করছে। এখন আমি যদি বলি যে প্রিভিয়াস মান্থ পর্যন্ত রিটার্ন ডেট বা রিটার্নস ডেটা, নাম্বার অফ রিটার্ন বা টোটাল রিটার্ন যেটা আর কি, তাহলে আমি কিভাবে করব? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, অনেক করেন আমার কাছে টোটাল মান্থ থেকে যদি আমি -1 দিই, তাহলে আমার কাছে মনে করেন 10 মাসের ডেটা আছে, তো 10 - 1 তাহলে 9, তাহলে কি এটা 9 নাম্বার মাসের ডেটাটা শো করবে নাকি টিল 9 নাম্বার মাসেরটা শো করবে? দেন আগে এটা আমি আগে ক্লিয়ার করি, হ্যাঁ, টোটাল রিটার্নসটা। ওকে, আপনাকে বলি এখানে আপনার ধরেন যে অক্টোবর মাসের ডেটা আসছে, অক্টোবর মাসটা কি চলতেছে 10 মাস, তাই না? আপনি এখন সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেটা দেখতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনার বর্তমান লাস্ট যে ডেটটা আছে ওইখান থেকে 1 মাইনাস,
বুঝতে পারছেন? আপনার যদি এটা ফেব্রুয়ারি মাস চলে, তাহলে -1 দিলে কি হবে? জানুয়ারি মাস পর্যন্ত নিবে ডেটা। বুঝতে পারছেন বিষয়টা? জি এইটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে না যে এটা কোন মাসের, এটা কি জানুয়ারি মাসে কিনা ফেব্রুয়ারি মাসে কিন্তু বোঝাচ্ছে না। বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি বলতেছে যে এক মানে কোন অপারেশনে কি হবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ক্লিয়ার। জি, ওকে। এখন মোটামুটি আমরা সবগুলো করলাম। কলামটাকে আমি ডিলিট করে দিই এখন, এটাকে তো আমার প্রয়োজন নাই। ডিলিট, এই যে ডিলিট ফ্রম মডেল, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে যখন ক্রিয়েট করছে ওই সময় যে কলামটা ছিল এটা। এখন আমরা একটু ইয়েতে যাই, মডেল ভিউতে যাই। এই যে মেজারটা দেখছেন, মডেল ভিউর মেজারটা। এখন অনেকে মনে করেন যে ভাই মেজারটা তো আমি কারোর সাথে কানেক্ট করলাম না, এটা কি কানেক্টের প্রয়োজন আছে কি কারোর সাথে আমার? বলেন তো দেখি। না, তো তার প্রয়োজন নাই। এটা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এটা সবার সাথে কানেকশন আছে অ্যাকচুয়ালি, কানেকশন আছে, হ্যাঁ। সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এটা কারোর সাথে কানেকশন প্রয়োজন নাই। কারণ এগুলো তো স্কোর কার্ড হিসেবে থাকবে, তো সেখানে তো নট অনলি স্কোর কার্ড, এগুলো অনেক কাজে লাগে ভাই। অনেক কাজে। এগুলো শুধুমাত্র স্কোর কার্ড হিসেবে না ভাই, অনেক অনেক কাজে লাগে। ডেক্স আমরা কেন ইউজ করি? ডেক্স আমরা ইউজ করি পারফরমেন্স অপটিমাইজেশন করার জন্য। আমি চাইলে কি টোটাল অর্ডারটা কিন্তু আমি আলাদা একটা কলামে বের করতে পারতাম এটা দিয়ে, তাই না? টোটাল অর্ডার বের করার জন্য। কিন্তু একটা নতুন একটা কলাম ক্রিয়েট করা মানে আমার যে ডেটা সেটটা আছে ওইটার উপর লোড ক্রিয়েট করা আরো বেশি। বুঝতে পারছেন? আপনি চিন্তা করতেছেন যে এখানে 10,000টা ডেটা আছে, কোন একটা লোড নিবে, কোন একটা বেশি অসুবিধা হবে না। বাট আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার ডেটা ঢুকতেছে না। 10,000-এর জায়গায় আপনার 2 লক্ষ 3 লক্ষ ডেটাও তো হতে পারে। একটা কলাম বের করা মানে 2 লক্ষ ডেটার উপরে একটা কলাম বের করা মানে আরো 2 লক্ষ একটা কলাম নাম্বার অফ রোজ ডেটা বের করা। বুঝতে পারছেন? তো পারফরমেন্স অপটিমাইজেশন করার জন্য আমরা এই জিনিসটা করি। এটা ইন্টারভিউতে ধরে যে হোয়াই উই ইউজ ডেক্স ইনস্টেড অফ ক্রিয়েটিং এ নিউ কলাম, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে এটার আনসারটা দিতে হবে যে টু বি পারফর্ম, টু বি অপটিমাইজ দি ডেটা সেটস, টু বি ক্রিয়েট, আরো অনেক কিছু আর কি, ঠিক আছে? আরো অনেক কিছু বলতে হবে। আপনি একটু চ্যাট জিপিটি দেখে নিবেন এই বিষয়গুলো নিয়ে। তারপরে তারপরে আরো বলে যে যে এখানে টেবিল ক্রিয়েট করলে কি কোনো অসুবিধা হবে কিনা? টেবিল ক্রিয়েট করলে তো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বাট আপনার লোডিং এ একটু পারফরমেন্সটা একটু কমে যেতে পারে, এটা পারফরমেন্স একটু ডিক্রিজ হইতে পারে বা এই ধরনের কিছু হইতে পারে আর কি। হ্যাঁ, তো এই ধরনের কিছু বিষয় দিয়ে আছে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এই ধরনের কিছু ইন্টারনাল কোয়েশ্চন করে যে জিনিসগুলো আসলে স্কিলে মানে যে জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে বলাই শিখাতে পারবো না আর কি। হ্যাঁ, বাট আমি আপনাদেরকে বলতেছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এই ধরনের ইন্টারভিউতে প্রচুর আসে। তো আমরা ডেস্ক নিয়ে পড়লাম আজকের, মোটামুটি এই ডেস্ক গুলো পড়ছে। এর থেকে বড় বড় ডেস্ক আছে, আমরা দেখবো আরো। মোটামুটি এই ডেস্ক গুলো দিয়ে আমাদের পুরো একটা প্রজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আজকের এই পর্যন্তই। কারো কি কোনো কোয়েশ্চন আছে? কারো কি কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন না থাকলে আমি এখানে রেকর্ডিংটা বন্ধ করে দিব। হ্যাঁ দাদা, একটা ছোট রিকোয়েস্ট আছে দাদা। জি জি, বলেন, শুনতেছি। দাদা, ওই যে প্রিভিয়াস যে ইয়েগুলো আপলোড করছেন দাদা, ওখানে ম্যাটেরিয়ালস গুলো মনে হচ্ছে মিসিং, একটু দেখেন দাদা। মেটেরিয়ালস কি মিসিং আছে আমাকে একটু বলেন তো দেখি। ওই যে গত দিনের যে ক্লাসটা আপলোড করলেন না, ম্যাটেরিয়ালসটা মনে হয় আসেনি। মেটেরিয়ালস দিছি তো, আজকেরই আপলোড করছে, বুঝতে পারছেন? আজকেরই আপলোড করে দিছি আমি। একটা ওই যে ক্লাসে পাওয়ার বিআই মনে হয় দাদা, একটা ক্লাসে মনে হয় ভিডিও আসে নাই। একটা ক্লাসের কোন ক্লাসের ভিডিওটা আসে নাই? গতকালকেরটা মেবি, আর মনে হয় যে পাইথনের যে আমাদের যে লাস্ট একটা সাপোর্ট ক্লাস ছিল ওইটা আর কি। ওইটা আসছে, ভিডিওটা ওইটা আসছে, দেখেন। এই যে দেখেন সাপোর্ট ক্লাসে দেখেন বেস্ট 5, এই যে বেস্ট 5 সাপোর্ট ক্লাস পোস্টেড 9টা 1 মিনিটে। এই যে এটা আজকেরই তো আমি ইয়ে করছি। এই যে লিনিয়ার রিগ্রেশন, ও এটার ইয়েটা আসে নাই না, লিঙ্কটা আসে নাই। আচ্ছা, লিঙ্কটা আমি আপলোড করে দিব, ঠিক আছে? লিঙ্কটা আমি আপডেট করে দিব। আর কোনটা আসে নাই? এটা তো গতকাল এটার তো মেটেরিয়ালস প্রয়োজন নাই, আগের মেটেরিয়ালস তো। এটার মেটেরিয়ালস না, এটা শুধুমাত্র ইউটিউব ভিডিওটা থাকবে।
ঠিক ওই আছে? ভিডিওটাই হ্যাঁ, আর এখানে পিবিএক্স এর এটা তো আপলোড করা হয়েছে এই যে 8:20 দিকে আমি আপলোড করছি। গতকালকে যে ক্লাসটা ছিল ওইটারটা আর কি গতকালকে বিজনেস অ্যানালিটিক্স এর, হ্যাঁ কোনটার কথা বলতেছেন একটু আমাকে একটু ইয়ে করে বলেন। হ্যালো, একটা আপলোড করছেন? গতকালকে কিসের গতকালকে কিসের ক্লাস? আমাদের যে কালকে ও ক্লাস হলো দাদা, ওই যে মানে মানে পাওয়ার বিআই এটা, জি ওটা কি পাওয়ার আপলোড বিআইটা তো দিছেন? আপলোড করছি না। আচ্ছা, এই যে ওইটা পাওয়ার তাহলে বিআই মনে এই যে ক্লাস 3 এই যে আজকেরই আমি দিছি এই যে 8:39 দিকে, ঠিক আছে? এই যেখানে লেখা মানে আছে না ডাটা মডেলিং ভিডিওটা মনে হয় ভিডিওটা, ও ভিডিও আসে নাই। এই দুইটাই মানে একটু আচ্ছা মিক্স এরকম, হয়ে গেছে। দিয়ে দেন দাদা আর কি। আচ্ছা আমি দিয়ে দিব, আমি এখনই দিয়ে দিব। আচ্ছা দাদা, আমি আচ্ছা একটু ঠিক আছে, লেটে জয়েন করছি, আমার অ্যাটেন্ডেন্সটা জি একটু দেয়া হয়নি। আর দাদা আমার হচ্ছে ক্লাসরুমে আমি জয়েন করতে পারতেছি না, আপনি একটু আজকে টায়ার্ড তো, বলতে আপনি একটু পারতেছে, ফ্রি হলে একটু আমার এটা একটু সলভ করে দিলে ভালো হতো। বুঝি না, আরেকবার বলেন। ও, আমার অ্যাটেন্ডেন্সটা আজকেরটা, যেটা একটু আমি লেটে জয়েন করছি তো এই জন্য দিতে পারিনি তখন। আর একটা হচ্ছে আমি ক্লাসরুমে জয়েন করতে পারি না ভাইয়া, ওইটার মেইলটাতে একটু সমস্যা হয়। ওটা আপনি একটু ফ্রি হলে, আজকে তো আপনি টায়ার্ড, একটু ঠিক করে দিন, আমি আপনাকে মেসেজ করে রেখেছি। সে তো একটা পরে তার জন্য হয়তো বলবো। হ্যাঁ হ্যাঁ আপনি কি ডিসকর্ডে বসতে পারবেন? ডিসকর্ডে আজকেই লাগবে না, আজকে তো আপনি টায়ার্ড বলছিলেন, আপনি অন্যদিন। আমি শুয়ে ডিসকর্ডে গ্রুপে জয়েন করে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া একটা কোশ্চেন ছিল, আমাদের কি তাও 31 তারিখে প্রেজেন্টেশন না? ঠিক আছে, ওকে জি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম আমাদের প্রেজেন্টেশন 31 তারিখেই না? কথা কেটে নিতে আসছে ভাই- প্রেজেন্টেশনের জন্য আর কি। হ্যাঁ আমি কোন একটা ডেট দিব।